দুপুরে খাওয়া দাওয়া করছেন? কথা করনি? এটা ফর্মালিটিজম জিজ্ঞাসা করলাম, আমাকে খাওয়াইতে পারবো কাচ্ছি চান্স পাওয়ার পর তোমরা আমাদেরকে খাওয়াবা। আমরা কেন খাওয়াবো? আমরা তো পড়াচ্ছি, চান্স পেয়ে তোমরা আমাদেরকে খাওয়াবো, রাইট? যাই হোক, ছোট ভাইয়া আপনারা তোমরা কষ্ট করে আজকে আসছো, তোমাদের টেস্ট পরীক্ষা অনেকেরই চলছে, অল্প কয়েকদিনের মধ্যে শেষ, তাই তো? চলছে ফাইন। তো একদম শুরুতে আমরা পরিচিত হব, তার আগে একটু জেনে নিই তোমরা কারা। এইচএসসি 25 কারা কারা হাত তোলো তো। ভেরি গুড। 25 ছাড়া 26 কারা কারা? ওয়াও, ভেরি গুড। 24 কেউ আছো? 24 খুবই ভালো। আর 24, 25, 26 এর বাইরে কারা কারা? আমাদের বর্ষিত অভিভাবকরা আছেন, ওনারা হাত তুললে তো ওনারা হয়তো বুঝতে পারছেন, অনেক আগে পড়ালেখা করছে তো। তো যাই হোক, তো সবাইকে আজকে এই সেশনে স্বাগতম জানাচ্ছি। এই সেশনটার নাম গাইডলাইন সেশন। এটা ওভারঅল যে শুধু মেডিকেল গাইডলাইন নিয়ে কথা বলবো ওটা তা না, ওভারঅল এটা একটা গাইডলাইন সেশন, আমাদের একটা মিট আপ, সাথে এটা একটা কিউএনএ, কোশ্চেন অ্যানসার সেশন। তোমাদের কিছু প্রশ্ন, তোমরা প্রশ্ন করবা, আমরা কিভাবে দেখো উত্তরটা দেই। শেষে আমরা মজার কুইজ করব। পুরস্কারগুলো কোথায়? ওদের সামনে আছে। ভেরি গুড। অনেক পুরস্কার তোমাদের জন্য রেডি করা হয়েছে। গতকাল মতিঝিলে আমরা গিয়েছিলাম, মতিঝিলে পুরস্কার শেষ হয়ে গেছে কিন্তু পুরস্কার শেষ হচ্ছিল না। আজকে আমরা চাই যে তোমরা এখান থেকে যাওয়ার সময় মন খুশি করে বের হয়ে যাও। একদম শুরুতে পরিচয় পর্ব, আমি আমার পরিচয় দিচ্ছি, তারপরে আমরা ভাইদের কাছে যাচ্ছি। ক্লিয়ার? আমার নাম ডক্টর তোফায়েল আহমেদ। আমি তোমরা এইচএসসি 25 মেজরিটি, আমার এইচএসসি 12। আমার কলেজ ছিল রাজু উত্তরা মডেল কলেজ। পরবর্তীতে আমি মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। আমি পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাই ওই বছরে। আমার মেরিট পজিশন ছিল 5। এরপর আমি 5.5 বছর পড়ালেখা করি, তারপর সরকারি চাকরিতে ঢুকে এই মুহূর্তে আমি আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে কর্মরত। পেশায় আমি চিকিৎসক, তবে পাশাপাশি পড়াতে আমার ভালো লাগে। গত 12-13 বছর ধরে আমি কোনো না কোনোভাবে মেডিকেল বাচ্চাদেরকে পড়াচ্ছি। আমার কথা আমি গল্প করতেই থাকবো পুরো আর 1-1.5 ঘন্টা। তার চেয়ে আমি তোমাদেরকে পরিচিত করে দিতে চাই। তোমরা হয়তো ভাইয়াকে চিনো না, ভাইয়া তো নিজে পরিচয় নিজেই দিবে, তার আগে তাহলে আমি একটু বলে নিই। খুব স্বাভাবিক, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে ধরো পাশে তুমি যখন ইনানি সি বিচ দিয়ে যাও, তোমরা কক্সবাজার গিয়েছো তাই না? তো তোমরা জানো যে সমুদ্রের মধ্যে শামুক থাকে, ঝিনুক থাকে, ঝিনুকের ভেতরে মুক্তা লুকিয়ে থাকে, তাই না? তুমি ইনানি সি বিচ দিয়ে গেলা, কক্সবাজার ঘুরে আসলে তুমি বলো না ভাই ওখানে তো কোনো মুক্তা নাই, তুমি দেখতে পাও নাই, এর অর্থ কিন্তু এই না যে ওখানে মুক্তা লুকায় নাই। তো আমি তোমাদের সামনে একজন মুক্তাকে হাজির করতে যাচ্ছি। মুক্ত বললে আসলে ভাইকে কিছুটা ডিগ্রি করা হয়, ভাই আসলে ডায়মন্ড, কিন্তু ডায়মন্ড তো এরকম এভাবে পাওয়া যায় না, মাটির নিচে পাওয়া যায়, তাই তো? তুমি বললে আমি সারা জীবনে কখনো ডায়মন্ড দেখলাম না, মাটির নিচে আছে, কতই তো মাটি খুললাম, এর অর্থ এই না যে ডায়মন্ড থাকতে পারে না। ভাই হলো সে লুকিয়ে থাকে ডায়মন্ড। ভাই আমরা বেশ যে ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছে এবার মেডিকেল ব্যাচে। ভাই জাস্ট টাঙ্গাইলে গিয়ে একটু সাবধানের নাম বলো, ভাইয়ের বাসা দেখাই দিবে লোকজন এবং ভাইয়ের বাসা থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আসবে, খাওয়া দাওয়া করে যাবে। তো আমরা ভাই আমার মেডিকেলে চার্টার্ড সিনিয়র, আমরা ইন্ট্রোডিউস করছি টাঙ্গাইলের টিম। ওভারঅল গত এই ফিল্ডে এই মুহূর্তে যারা পড়াচ্ছে একজন ছাড়া, ওই একজনের নাম আমি নিব না, ওই একজন ছাড়া এই ফিল্ডে ভাইয়ের যে অভিজ্ঞ কেউ নাই। ভাই আমার চেয়েও চার্টার্ড সিনিয়র, ঠিক আছে? যদিও ভাইয়াকে আমি গ্যারান্টি দিলাম ওর যে পাহলভিয়ান কিউটা পাইলটিয়ার টি-শার্টটা যদি ভাইকে এখন পরায় দেওয়া হয়, ওর চেয়ে ভাইকে জুনিয়র লাগে। ভাইয়ের চেহারা থেকে ধোকা খেয়ে যেও না তোমরা। ইন্ট্রোডিউসিং দ্য মেডিকিং ডক্টর সাদ ভাই। ভাইকে আমি আচ্ছা ওলা একটা আমি একটু শুরু করি এভাবে। ওনা বেসিক্যালি শুরুতে ডায়মন্ড বলছে। আচ্ছা এই কত তাপমাত্রায় উত্তপ্ত হলে এই ডায়মন্ড বা হিরো গ্রাফাইটে রূপান্তরিত হয়? ভেরি গুড। তাহলে আমরা রাইট জায়গায় আসছি। ওয়াও, আমি পাইছে আমি আসলে যে একাডেমিক সেশনে আসছি এটা আমার এখন মনে হচ্ছে। ও পরিচয় দিয়ে করছে, আমি নিজে থেকে একটু পরিচয় দিই। আমার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ জুলকার নাইন শাহরিয়া। বাট আমাকে আসলে এত বড় নামে কেউ চিনে না, আমাকে সবাই চিনে সাদ হিসেবে, ঠিক আছে? ডাক্তার সাদ বা সাদ ভাইয়া। আর অনলাইনে এর থেকে আমার এক্সপোজার জিরো, বলতে গেলে নেগেটিভ। আমার কোনো ট্রেস নাই অনলাইনে, নো নাথিং। ইউটিউব একটা ক্লাস বা শর্টস এনিথিং, নাথিং, কিছুই নাই। তো অবভিয়াসলি তোমরা চিনবা।
তো আমি পরিচয় দিয়ে অলরেডি বলে বলছি আমি ওর 4 বছরের সিনিয়র। আমি ঢাকা মেডিকেল কলেজের K66 ব্যাচ, সেশন হচ্ছে 2008-9। 2009 সালে আমি পড়া স্টার্ট করি, যখন তোমাদের বয়স এখানে অনেকেরই 3 বা 4। তখন আমি আর কি ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ছিলাম। ফলোড বাই আমি বিএমসি, আমার কলেজ বলি, আমার হোম টাউন হচ্ছে রংপুর, আমার কলেজ ছিল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ফলোড বাই ঢাকা মেডিকেল কলেজ। দেন এখন আমি গভর্নমেন্ট জবে আছি, আমার পোস্টিং হচ্ছে টাঙ্গাইলে। আমি আজকে সকালবেলা টাঙ্গাইল থেকেই আসছি। আমি টাঙ্গাইলে সকাল 9টায় পেশেন্ট দেখা স্টার্ট করছি। আমার পোস্টিং হচ্ছে 250 শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হসপিটালে। ওখানে 9টায় পেশেন্ট দেখা স্টার্ট করছি। তোমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। দ্যাটস ওয়াই তোমার বলছিল ভাই আপনি ডিউটি শেষ করে রওনা দিলে হবে না, আপনি ধরতে পারবেন না, আপনাকে আগে বেরোতে হবে। তো আমি আমার যে পরিচালক বা কনসালটেন্ট স্যার ওনাকে বলছি স্যার আমাকে 11টায় আজকে ছাড়তে হবে। তো আমি আমার পরিবর্তে আরেকজনকে বসায় দিয়ে দেন 11টার বাসে ঢাকায় আসি। ঢাকায় পৌঁছাই, ফলোড বাই এই যে তোমাদের সামনে। তো আমি বেসিক্যালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়াই অলমোস্ট 15 বছর, মোর অর লেস। 2009 সাল থেকে এই রাস্তাটা আমার খুবই পরিচিত, তোমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছো। তো আমার যখন মেডিকেল ফার্স্ট ইয়ার ছিল তখন আমি এই রাস্তা দিয়ে হাঁটতাম, হেঁটে বিভিন্ন কোচিংগুলোতে গিয়ে আমি ক্লাস নিতাম। এবং তোফাইল যে ব্যাচে, সেই ব্যাচে আমার তোফাইলের বন্ধুবর্গ যারা, তাদের মধ্যে 7 জন আমার স্টুডেন্ট আছে যারা ঢাকা মেডিকেল থেকেই পড়ছে। তোফাইলের খুবই ক্লোজ ফ্রেন্ড। এতটুকুই আমার পরিচয়। আমাকে চিনো না, ইনশাল্লাহ আমাকে আস্তে আস্তে আরো চিনতে পারবো, যেহেতু আমি এর থেকে আসলাম, পুরো বয়স হলেও আসলাম। হয়তোবা আসার কথাই ছিল না। সত্যি কথা বলতে যে মানে আমি অনলাইনে আসবো, এটা আমি মানে আগেই একবার ডিসিশন নিয়ে ফেলছিলাম যে আমি না নেভার, আমি অনলাইনে কখনোই আসবো না। বাট আসলে সত্যি কথা ACS এমন একটা প্ল্যাটফর্ম, খুবই টেম্পটিং যে ভাই আপনাকে আসতে হবে। তো তখন আর কি না করা খুব আমার জন্য কঠিন ছিল। তো দেখি আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। আর কিছু বলতে যাচ্ছি না। আমাদের আরেক সেকেন্ড ওকে ওয়েট ফর আ হোয়াইল। প্রশ্ন করতে চাও ওকে? না দাঁড়াও না। ও তোমরা ভাবছো যে ওকে আমরা ম্যাথ এন্ড সায়েন্স নার্স থেকে ধরে এনেছি। এসএস এর রাকিবুল ভাই ওগুলো পুরাতন পরিচয়। এখানে ভাই আমরা হাত তালি দেব। Okay, let's come to the point. ও তো ম্যাথ পড়াচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাথ স্টুডেন্ট ও পড়াচ্ছে। ছেলেরা, মেয়েরা না হয় ওর জন্য পাগল হবে, ছেলেরাও রাখবে। সব ঠিক আছে, এগুলো তো ব্যাখ্যা করছে, কিন্তু আমরা কিন্তু এই জন্য ওকে নিয়ে আসি। মেডিকেলে ম্যাথ আছে নাকি? তোরা অনেক দিন আন্দোলন করতেছে মেডিকেলে ম্যাথ চাই, মেডিকেল ম্যাথ সুবিধা দেখে চাই। ওই জন্য ওকে আনা হয়নি। ওকে আনা হয়েছে কারণ ও একজন সফল মেডিকেল যোদ্ধা। ও নিজেও টিকে ছিল মেডিকেলে, এই জন্য প্রপার অ্যাপ্রিসিয়েশন পাইনি। ওকে একটু জোরে হাত তালি দাও। অনেস্টলি বলো যে এখানে মেডিকেল অ্যাসপিরেন্ট কারা? রেইজ ইওর হ্যান্ড। ফ্যান্টাস্টিক, তাহলে দেখা যাচ্ছে अराउंड 50%। ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট কারা? ওয়াও, আর ভার্সিটি কারা? ভার্সিটি শাবাশ, এতজনের মধ্যে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ। তো ও একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টই মূলত, পাশাপাশি তো মেডিকেল ক্র্যাক করে ফেলছে। তোমাদের সবারই তো 1 নম্বরে কি পরীক্ষা হবে? মেডিকেল। তো ওই যে বাসায় আন্টিরা বসে আছে পিছনে, মেডিকেলে একবার কোনো মতে চান্স পেলে তোমাকে বুয়েটের নামটাও নিতে দিবে না বাসায়। এবং তুমি যখন পরীক্ষা হলে যাবা, তুমি সারা জীবন ইঞ্জিনিয়ারিং কোচিং করলা, কিন্তু পরীক্ষা যেহেতু মেডিকেল, দেখবা যে তোমার বাপ মা ধরে রাখছে তো চান্স পাবে। কিন্তু তুমিও আশা করবে যে চান্সটা যদি না পাইলে কিন্তু খুব মন খারাপ হবে। বিশ্বাস করো, তুমি তো নিজের মনকে বুঝাইতে পারবা না যে আমি চান্সটা পাইনি। ভাইয়া আজকে এই বিষয়ে স্পেশাল গাইডলাইন দিবে যে কিভাবে ওই কাজটা করবে। দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এবং তারপর আমরা যাচ্ছি। আমি দেখা যাচ্ছে পরিচয় দিব গাইডলাইন পরে। ফাইন, তো ইয়েস আমার নাম হচ্ছে রাকিব, আমি হচ্ছে এইচএসসি 18 ব্যাচের। ভাইয়াদের থেকে অনেক জুনিয়র আর কি, মানে স্টুডেন্টদের থেকেও জুনিয়র। আমি 2018 সালে এইচএসসি পরীক্ষা দিই, তারপর বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। গত বছরই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। আর হচ্ছে আমি যখন বুয়েটের সেকেন্ড ইয়ার, তখন অনলাইনে পড়ানোটা স্টার্ট হয়। জাস্ট আগ্রহ থেকেই, প্যাশন থেকেই পড়াতে ভালো লাগতো। তো কমপ্লেক্স জিনিসপত্র স্টুডেন্টদের বুঝাইতাম, সেটা ওরা অন্য কোথাও বুঝতে পারে না বা ওদের বুঝতে কঠিন হয়ে যায়। তো ওভাবে স্টার্ট। তারপর দেখলাম যে অনেক স্টুডেন্ট পছন্দ করতেছে
যারা ক্লাস যাচ্ছে তারপর এটা কন্টিনিউ করি পড়াশোনার পাশাপাশি। আমি কখনো ভাবি নাই যে অনলাইনে এসে পড়াবো, ইঞ্জিনিয়ার ডাকলে অনলাইনে এসে পড়াবো। তো এখন স্টুডেন্টদের যে আগ্রহটা সেটা দেখলাম এমন হয়েছে যে আমি যখন পড়ানো স্টার্ট করি তখন অ্যাডমিশন ব্যাচ হচ্ছে 21 ব্যাচ। হ্যাঁ, 21 ব্যাচ ওদের অ্যাডমিশন টেস্ট দিয়েছিল। তো ওদের অ্যাডমিশন টেস্টের আগে আমি একটা প্লেলিস্ট করছিলাম, ক্যালকুলেটর হ্যাকস আর হচ্ছে এমসিকিউ হ্যাকস। এটার পরে যেটা হয়েছে, আমি তখন বুয়েটের থার্ড ইয়ারে, বুয়েটের হলে আমি থাকি। পরের বছর যারা বুয়েটে ভর্তি হয়েছে অলমোস্ট বুয়েটে 1200 মতো স্টুডেন্ট নেই, 7 থেকে 800, 50%-এর উপর স্টুডেন্ট আমার এই ক্লাসগুলো করছে। তো যেটা হয়েছে যে হলের করিডোর দিয়ে হাঁটলে কিংবা ডিপার্টমেন্টে গেলে সবাই আমার স্টুডেন্ট। এটা দেখে না মানে এটা চিন্তাও করা যায় না যে আমি মানে আমার অনুভূতিটা কি ছিল। স্টুডেন্ট এসে আমার সামনে বলছে যে আপনি স্টুডেন্ট, আপনি ক্লাস করতেছেন। তো ওই থেকে আমার মনে হয়েছে যে আমি যদি অনলাইনে পড়াই তাহলে আমি অনেক বড় একটা ইফেক্ট রাখতে পারবো আমাদের দেশে। তো ওখান থেকেই শুরু হয়েছে। তারপর আর কি এখন পড়াচ্ছি, ম্যাথমেটিক্স পড়াচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের ছোট ভাইয়া এখন তো এসএস ফিউচার স্কুল আমরা ক্লাস 6 থেকে ওদেরকেও পড়াচ্ছি। তো আজকে রাত্রে আবার 2টা ক্লাস আছে, একটা ক্লাস 9 আর একটা ক্লাস 10। তো ইনশাআল্লাহ আমি ম্যাথমেটিক্স পড়াবো, এই তো আমার পরিচয়। আমি নতুন একটা আচ্ছা, যাই হোক, আমরা তিনজন কথা বললাম। আমার পিছনে লুকিয়ে আছে যে ভাইটা, তোমরা অনেকেই হয়তো পেপার দিতে তার ক্লাস করে থাকতে পারো, কিন্তু সেটা তো ঠিক আছে, সেটা তো একটা পরিচয় যে ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাকে গ্র্যান্ডভাবে লঞ্চ করেছি, দ্যাটস ফাইন। কিন্তু ভাইয়ের আসল পরিচয় কিন্তু তোমরা কি ভাইয়ের লুকটার সাথে কার লুকের মিল পাচ্ছ বলো তো? বাংলাদেশের কার লুকের মিল পাচ্ছ? তুফান মুভি তুফানের সাথে কিনা? বায়োলজি তুফান ম্যান ডক্টর মাহাত ভাই, জয় হাত। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হচ্ছে আমি এসিএস এ বাঘা টিচারের মাঝে ক্ষুদ্র বায়োলজি টিচার হিসেবে যুক্ত হয়েছি। এজন্য আলহামদুলিল্লাহ। এবং আমি চাই, মূলত আমি অফলাইনের টিচার, দীর্ঘ 15 বছর আমি অফলাইনেই পড়িয়েছি। সো আল্লাহ যেহেতু একটা সুযোগ করে দিল, আমারও মনে হলো যে না, তাহলে এখন একটা সময় যে না, রাজশাহীর মানুষ জানে এখন পুরো বাংলাদেশে আমি যেভাবে পড়াই সেটা ছড়িয়ে পড়ুক। আর ওভারঅল যদি বলি, আমি একজন ডাক্তার, নরমালি বায়োলজি পড়ানোর পাশাপাশি আমি কর্মরত আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে উদয়ন ডেন্টাল কলেজে। একটু ক্লিয়ার করে নেই, আমি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস করেছি। তাহলে উদয়ন ডেন্টাল কলেজে কেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর? আসলে ডেন্টাল কলেজেও একজন এমবিবিএস ডক্টর লাগে ওই অ্যানাটমি পড়ানোর জন্য। সো রাজশাহীতে যেহেতু আমি আছি, তাই আমি আর অন্য কোথাও ট্রাই করি নাই। তাহলে একসাথে আমার কর্মসংস্থান হচ্ছে, আমার বায়োলজি পড়ানো হচ্ছে। এই তো মোটামুটি এটাই। আমার এমবিবিএস ছিল ঢাকা মেডিকেল কলেজ, আর এমফিল করেছি অ্যানাটমিতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে। আর সবচেয়ে বড় পরিচয়, আমি বায়োলজি টিচার, এটাই হচ্ছে ব্যাপার। যদিও তোমরা আমার যদি ইউটিউব চ্যানেল ঘেটে দেখো, তাহলে দেখবা যে চ্যানেলের নাম বায়োলজি হলেও ওখানে কেমিস্ট্রির ভিউ এর মানে ভিডিওর ভিউ বেশি, ফিজিক্সের ভিউ বেশি। কারণ আমার সবসময় একটাই টার্গেট থাকে যে আচ্ছা, ম্যাথের টিচার, ম্যাথ না, অপূর্ব থাকলে বলা যেত, মানে ফিজিক্স যদি অপূর্বকে এখন আমরা পড়াতে দেই, তাহলে দেখবা যে কি চমৎকার করে একটা কনসেপ্ট দিয়ে শুরু হয়ে গেল কি ম্যাথ, চলছেই তো চলছে। সো মেডিকেলে কিন্তু ম্যাথ একটু কম, মেডিকেলে একটু মুখস্থ বিদ্যা টাইপের পড়া বেশি, তাই না? যেমন এই যে শব্দের একটা অধ্যায় তোমাদের মনে হয় সিলেবাসে নাই, কিন্তু দেখবা বিশাল বিশাল ছক, যে পাতার মর্মর শব্দ, তার ডেসিপ্লিন কত। তো দেখা গেল ভাইয়ারা অনেক সুন্দর করে পড়ায়, বলবে যে এই ছকটা মুখস্থ কর। আর আমার কাজ হলো ওইটা তুমি কেমনে সহজে মনে রাখবা সেই টেকনিকটা শেখানো। এবং তোমরা 25 না ম্যাক্সিমাম, তোমরা যদি মনে করো যে কেমিস্ট্রি ফিজিক্সেরও কোনো কঠিন টপিক মুখস্থ হচ্ছে না, ওই টপিকের নাম লিখে ফাহাদ বায়োলজি লিখলে মেবি আসার কথা, যে ওইটার কোনো একটা ছোট্ট হ্যাক চলে আসার কথা, এবং তোমরা ওটা দেখলে উপকৃত হবে। মানে আমার কাজটাই এটা, যে আগে তো বোঝানোর যেটা সেটা বোঝাবোই, কিন্তু দিন শেষে তোমার ব্রেইনে অল্প কিছু দিয়ে মনে রাখতে হবে ব্যাপারটা, পুরো ব্যাপারটা আসলে মাথা থাকে না। আমরা হেডলাইন কেন করি বলতো? আগে যখন আমার বাপ চাচারা পড়াশোনা করতো, ওদের সময় রচনায় হেডলাইন ছিল না। ধরো কৃষি কাজে বিজ্ঞান বা কম্পিউটার, এটার কোনো হেডলাইন ছিল না।
একদম বিশাল ছিল। পরে কিন্তু এইটা হেডলাইন আবিষ্কার হলো, কারণ আমি পুরো কিন্তু 100 পৃষ্ঠা মুখস্থ করতে পারবো না। পারবো? হেডলাইন আসলো কেন? কারণ আমি যদি 20টা হেডলাইন পড়ি, ওই হেডলাইনটা দিয়ে কিন্তু ওর ভেতরে 2-3 লাইন আমি বলতে পারবো। এর অর্থ কি বলতো? পড়া আমার পুরোটাই জানা লাগবে, কিন্তু সেই জিনিসটাকে আয়ত্ত করতে, মনে নিয়ে আসতে আমার একটা অল্প কিছু ওয়ার্ড দরকার। সো আমি এই কাজটাই করি। আগে তো তুমি ব্যাপারটা কি সেটা বোঝাই, দেন এটাকে সহজে তুমি কিভাবে মনে রাখবা এই ট্রিকটাও দেখাই, যেটা স্টুডেন্টরা পছন্দ করে। আমার বিশ্বাস যে অনলাইনেও যখন আমি বিভিন্ন চ্যাপ্টার নিব, যদিও আমার সবচেয়ে পছন্দের চ্যাপ্টার উদ্ভিদ শারীর তত্ত্ব, আমি এটা নিতে চেয়েছিলাম, তোমাদের তোফায়েল ভাইয়া ভয় দেখাইছে, বলেছে তোমরা খুব একটা ভালো স্টুডেন্ট না, তোমরা আমার পড়া বুঝবে না। এটা বলি নাই, আমি কথা বলছি। সো ওই যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ক্যালভিন চক্র, হ্যাসো-স্ল্যাক চক্র, আমি তোফায়েলকে বললাম তোফায়েল এগুলো আমি কিন্তু সর্বোচ্চ 3-4 সেকেন্ডে ওদেরকে মুখস্থ করে দিই, ক্রেবস চক্র 4 সেকেন্ডে পড়াই দিই। আমি এটা নেই, ওরা খুশি হবে। গ্লাইকোলাইসিস পড়ালে ক্যালভিন চক্র পড়া লাগবে না, শুধু সিস্টেমটা বললেই হবে। তোফায়েল বলল যে না, আপনি হাগুমুদুই পড়া, আপনি পরিপাকের চ্যাপ্টারই পড়ান। সো তোমরা যদি মনে করো আরো কোনো একটা অধ্যায়, কেউ কি ক্লাস করেছো 1-2 জন পরিপাকের ওই 2টা ক্লাস? আচ্ছা আলহামদুলিল্লাহ। যারা করো না আমি রিকোয়েস্ট করব তোমরা এই ক্লাসটা করো। আলটিমেটলি ওই এনজাইমগুলো কিন্তু এক্সামে আসে, মুখস্থ রাখতে হবে। এরকম যদি কোনো অধ্যায় ক্লাস করে মনে হয় যে ভাইরাল লাগবে, যদিও তোফায়েল আছে, হাসানাত, শুভ্র অনেক সুন্দর বায়োলজি পড়ায়। এখন আসলে এক একজনের এক এক চাপ, যেমন আমাকে যদি ওরা হাজারো বলে, আমি কিন্তু এই সাইকেলে যাওয়ার সময়টা আমার নাই। বুঝতে পেরেছো? সো আমি আমার নিজের প্রাইভেট ব্যাচ, অ্যাডমিশন ব্যাচ, আমি রাজশাহীতে প্রতি বছর 800 বাচ্চা পড়াই। যেমন অলরেডি আমরা 400 ক্লাস ভর্তি নিয়েছি। মাশাআল্লাহ প্রতি বছর রাজশাহীর টপ স্টুডেন্টরা থাকে। এবছর যে সপ্তম হয়েছে সারা বাংলাদেশে, ও আমার স্টুডেন্ট। মানে এবার খুশির সংবাদ যে সে আমার ছাড়া আর কারো কোনো ভাইয়ের কাছে পড়ে না। সেইটা একটা মানে একটা পাওয়া। সো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম, যদি তোমরা এফআরবি এর ক্লাসটা করো, যেহেতু একটা অধ্যায়, আমি আসলে রিকোয়েস্ট করি এফআরবি তে এসেছি যে আমি যেহেতু নতুন, সো আমি কিছু পড়াতে চাই। যদি অনেকেই মেসেজ করছে ভাইয়া আরো 1-2টা নেন, যদি তোমাদের এরকম কোনো অধ্যায় থাকে যেটা তোমাদের মনে থাকছে না, বুঝছো তো এতদিন অনেক, সবাই বুঝছো, কিন্তু এটা তুমি কয়েক সেকেন্ডে মনে রাখবা কিভাবে? যদি এরকম কোনো অধ্যায় থাকে আমাকে বলতে হবে না, এই যে আমাদের লিডার যারা, নেতাদেরকে বলতে হবে। আশা করছি ওনারা যদি বিবেচনা করে তাহলে আমাকে আমার ক্লাস দিলে আমি নিতে পারবো। সো আমার পরিচয়ের সাথে আমি এক্সট্রা কিছু কথা বলে ফেললাম, যাতে পরে আর বেশি নাও বলতে হয়। সো এই তো, আল্লাহ হাফেজ। আমরা সেশনটাকে লাইভে দিচ্ছি, কারণ তোমরা তো আসো, অনেকেই কষ্ট করে আসতে পারেনি, ওদের পর্যন্ত তো আমাদের কথাটা পৌঁছায়। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? শিওর? ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা তো প্রথম কথা হচ্ছে বেশ কিছু উপদেশ দিব। উপদেশ দেওয়াটা একটু শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ কাজ। মোটিভেশন খুব বেশি দিব না, কারণ মোটিভেশনের জন্য তো একটা ইউটিউব চ্যানেলই আছে, সেটা দেখে নিব। দুটো একসাথে ট্যাগ করে নাও। ওকে ফাইন, গেছো? সাউন্ড দিচ্ছে? হ্যাঁ, ওকে। আমাদের সাথে তোমরা এখানে 50% ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, 50% মেডিকেল স্টুডেন্ট, দ্যাটস ফাইন। এই বছর যারা আমাদের সাথে কানেক্টেড ছিল অনলাইন ব্যাচে এবং অ্যাচিভে আমাদের এক্সাম ব্যাচে, ওরা আমাদের মধ্যে উপস্থিত আছে আজকে। আমরা একটু ওদেরকে এই লাল গালিচায় ডেকে নিতে চাই। তো ওই ভাইয়া আপুরা তোমরা সামনে চলে আসো, যারা এখানে আমাদের সাথে অনেকজন এবার চান্স পেয়েছে। কিন্তু ওরা এই মুহূর্তে অ্যাভেলেবল, কারণ তোমরা যদি মেডিকেল কলেজগুলোতে ভর্তি শুরু হয়েছে, তো ওদেরকে আমরা ফুলতে বরণ করে তোমরা ওর জন্য বড় হাততালি দাও। ঠিক আছে, চলে এসো। ভেরি গুড।
ওকে তো ওদের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, তোমাদের এখানে অনেকের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া। আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে কার স্বপ্ন কি, দ্যাটস ফাইন, সেটা যার যেটা স্বপ্ন। তো ওদের বলা হয় যে মেডিকেলে ডাক্তার হয় মূলত 3 বার। একবার যখন এরকম চান্স পায়, চান্স পাওয়ার পরে আমরা এই যে বড় ভাইরা বা বড় বোনেরা বা বাবা মা বা নিজেরাই শখ করে প্রথমবারের মতো অ্যাপ্রন গায়ে চাপায় এবং নিজের শরীরে একটা ভাব চলে আসে, শরীরে মোটামুটি একটা হিট চলে আসে, ডাক্তারের ভাব চলে আসে। তারপর ইউজুয়ালি প্রতিদিনই অ্যাপ্রন লাগে, কিন্তু প্রথম 1.5 বছর সাধারণত আমরা এদের হাসপাতালের সাথে কোনো কানেকশন থাকবে না, জাস্ট ক্লাস করবে, এসে পড়ালেখা করবে, পরীক্ষা দিবে। 1.5 বছর পর ওদের সাথে হাসপাতালের রোগীদের একটা কানেকশন শুরু হয়, এটা বলে ওয়ার্ডে যাওয়া। তখন রোগীদের সাথে যখন প্রথম গিয়ে কথা বলে যে আমি ডাক্তার অমুক, ডাক্তার তো এখন হয়নি, কিন্তু রোগী তো ডাক্তার না হলে কথা বলতে পারে, তোর সাথে কথা বলে লাভ কি আমার, বুঝতে নাই? সেজন্য আমাদেরকে মিথ্যাটা বলতেই হয় যে আমি ডাক্তার অমুক। হ্যাঁ, রোগী তখন সমস্যার কথা বলে, তখন এরা বলে দেয় যে হ্যাঁ বড় স্যারকে আমি জানাই দেবো, যদি বড় স্যারের সাথে কোনো কানেকশনই নাই। তখন শরীরে আরেকবার ডাক্তারের ভাব আসে, আরেকবার হলো যখন সে আসলে এমবিবিএস পাস করে যায়, তখন সে রিয়েল ডাক্তার হয়। তো আজকে আমরা ওদেরকে প্রথমবারের মতো ডাক্তার বানিয়ে দিতে চাই। প্র্যাকটিক্যাল অ্যাপ্রন গুলোকে তো সাইজ করতে হবে, ওদেরকে দাও খুলে দিতে। আসো সামনে চলে আসো, ভলান্টিয়ারিং করো। তোমরা দুজন আসো, অ্যাপ্রন গুলো আপনাদেরকে একটা অ্যাপ্রন দিয়ে বরণ করে নিও, ব্যাপারটা ভালো হবে? ঠিক আছে। যখন সলভেন্সে শিওর আগের লাইফটা আমাদের কেটে দিতে হয়েছিল, নতুন লাইফে গেছি আমরা, আশা করি আমরা সবাই শুনতে পাচ্ছি। আমাদের কাপড়ের সামনে আবার আচ্ছা ফাইন, ওকে ডান। চলে আসো চলে আসো। ওকে ওকে রেডি। তো আমরা গাইডলাইন নিয়ে কথা বলবো। এই ভাইয়া আমরা তোমাদের কিউএনএ এর উত্তর দিবে। সবার আগে আমাদের তোমরা জানো যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ব্যস্ততম ব্যাচ শিক্ষকের নাম হলো কাজী রাকিবুল হাসান। তো ভাইয়া আমাদের
ছেড়ে চলে যেতে চায় আজকের জন্য। তো ভাইয়া আগে তার কথাগুলো বলবে, মেয়েগুলো আপ করে চলে যাবে। যাই হোক, তাকে যাওয়ার আগে অবশ্যই তুমি একটা সবার সাথে সেলফি নিয়ে যাও, তাহলে ওরাও চলে গেলে আমরা কার সাথে কথা বলবো। প্লিজ। ব্যস্ততা মানে আসলে আমার আজকে ক্লাস আছে। তোমরা জানো যে তোমাদের তো এফআরবি ক্লাস চলতেছে, আর তোমাদের যে ক্লাস 9 10 ছোট ভাই আপুরা আছে ওদের ক্লাস আছে সন্ধ্যার সময়, দুইটা ক্লাস, একটা 6টায় আর একটা 8টায়। তো এই দুইটা ক্লাস নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাকে যাইতে হবে। তো আমি এখানে আসছি যেহেতু অনেক ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছে, তোমাদেরকেও কিছু বলবো, আর আমার যে মেডিকেল মানে অ্যাডমিশন এক্সপেরিয়েন্সটা ওটাও একটু শেয়ার করবো যে আমার অ্যাডমিশনের কি হয়েছিল। তো আমি শুরু থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি। আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া স্টার্ট হয়েছে হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ারে। তোমরা এই ফেজটা পার করে আসছো। ম্যাক্সিমাম টাইমে অ্যাডমিশনের প্রিপারেশনটা কিন্তু কলেজ লাইফ থেকেই নিতে হয়। কেন? কারণ অ্যাডমিশন তোমাদের কোন সিলেবাসের উপরে হয়? এইচএসসি সিলেবাসের উপরে হয় না, বইয়ের বাইরে থেকে কিছু কিছু আসে। মেডিকেলে তো একদমই আসে না। ইঞ্জিনিয়ারিং এ কি আসে? হয়তো দুই একটা আসে, কিন্তু ওই দুই একটা কি পারতে হয়? যারা একদম টপ করে, টপ 10 এর মধ্যে ঢুকে, ওরাও কিন্তু ওই দুই একটা জিনিস পারে না, হ্যাঁ, যেটা বইয়ের বাইরে থেকে আসে। সো পরীক্ষা কিন্তু আমাদের মেইন বই থেকেই হয়, সিলেবাসটা মেইন বই। তাহলে এইচএসসি প্রিপারেশন কেউ যদি খুব ভালো করে নাও, অ্যাডমিশন প্রিপারেশন কি হয়ে গেল না? অ্যাডমিশন টাইমে কিন্তু আলাদা করে কোনো প্রিপারেশন নিতে হয় না, ওই এইচএসসি প্রিপারেশনটাই বারে বারে রিভিশন হয়। কিন্তু আমাদের দেশে যেটা হইছে, আমরা এইচএসসি প্রিপারেশনটা ঠিকমতো নেই না। কেন নেই না? কারণ এইচএসসির প্রশ্নটা না খুব স্ট্রাকচার। তুমি দেখবা যে কিছু কিছু প্রশ্ন বারে বারে রিপিট হয়, কিছু স্পেসিফিক টপিকের কোশ্চেন। ফর এক্সাম্পল ম্যাথসের ক্ষেত্রে আমি যদি বলি, তুমি প্রত্যেকটা বইয়ের অঙ্ক যদি দেখো, কয়েকটা অঙ্কে ছোট্ট একটা অঙ্ক কিন্তু পাশে বোর্ডের রেফারেন্স দিয়ে একদম ভরে গেছে, তাই না? দেখবা ওগুলাই বারে বারে রিপিট হচ্ছে। এটার কারণে যেটা হয়, আমরা এইচএসসি তে ভালো করে প্রিপারেশন না নিয়ে খালি ওগুলাই পড়ি, যেটা দিয়ে এইচএসসি তে খুব ভালো করা যায়, কিন্তু অ্যাডমিশনে করা যায় না। অ্যাডমিশনে ভালো করতে হলে বই পড়তে হবে পুরাটা, ঠিক আছে? আর এখন তোমাদের তো সামনে পরীক্ষা, এইচএসসি 25 ব্যাচ যেহেতু ম্যাক্সিমাম সামনে পরীক্ষা, এখন কি করা দরকার? এখন মেইন টার্গেট কিন্তু এইচএসসি, বুঝতে পারছো? কারণ তুমি যদি অ্যাডমিশন টেস্ট দিতে যাও, কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে বসার জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে না? ফর এক্সাম্পল বুয়েটে যারা পরীক্ষা দিবা সবাই কিন্তু পরীক্ষায় বসতেই পারবে না, একটা মার্কসের ব্যারিয়ার থাকে। আবার যারা মেডিকেলে দিবা তোমাদের কিন্তু জিপিএর উপরে নাম্বার থাকে না। সো কেউ যদি এইচএসসি তে বাই চান্স খারাপ করে ফেলে, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে খুব বাজে একটা ইফেক্ট। সো এখনকার মেইন টার্গেট হচ্ছে তুমি এইচএসসি তে তোমার ড্রিম যেখানে সেখানে যতটুকু দরকার অ্যাট লিস্ট ততটুকু উঠানো, এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণ তুমি যদি এইচএসসি তে খারাপ করো, অ্যাডমিশন টাইমে গিয়ে তুমি অলরেডি পিছায় গেছো। শুধু যে নাম্বারের দিক দিয়ে পিছিয়ে গেছে ব্যাপারটা এরকম না, তুমি কিন্তু কনফিডেন্সের দিক থেকেও পিছিয়ে যাবে। তুমি যখন দেখবা মেডিকেল এক্সাম দিচ্ছ, তোমার জিপিএ একটু কম, 2 নাম্বার অলরেডি গন, তখন কিন্তু তোমাদের কনফিডেন্সটা আসবে না যে আমি তো অলরেডি পিছিয়ে গেছি, তুমি কেমনে বেটার হতে পারো। সো এইচএসসিটা মেইন টার্গেট, ঠিক আছে? এইচএসসিটা ভালো করো, দেন অ্যাডমিশন টেস্ট ওটা দেখা যাবে, ওটা দেখা যাবে। আচ্ছা, এবার আমি আমার অ্যাডমিশন টেস্টের গল্পটা বলি যে আমার অ্যাডমিশন টেস্টটা, অ্যাডমিশন ফেজটা কেমন ছিল। আমার সাথে হয়তো ম্যাক্সিমাম রিলেট করতে পারবে না, কারণ আমি বললাম যে এইচএসসি সেকেন্ড ইয়ার থেকেই কিন্তু আমি অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করেছি। তো আমি মোটামুটি এগিয়েছিলাম। তোমরা কি এমন কেউ আছো যারা অলরেডি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নাও? অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন বলতে বইটা ভালো করে পড়া, তোমাদের সিলেবাস 80% শেষ, এরকম কারা কারা আছে একটু হাত তুলবা। সিলেবাস 80% শেষ, আচ্ছা 50% এর উপরে শেষ, 50% এর নিচে এরকম কেউ কি আছে? তোমাদের এই টাইমে 50% এর নিচে কিন্তু অবস্থা খুবই খারাপ। 50% উপরে যারা আছো, তোমরা এখন বাকি যে 50% আছে এটা কভার করো যেমনে পারো। এফআরবি ক্লাস থেকে হোক কিংবা ইউটিউবে ওয়ান শট ক্লাস আছে অনেকগুলো সাবজেক্টের, ওগুলা দেখলে হবে। ওগুলা দেখে তোমাকে যেটা করতে হবে, এইচএসসি এর প্রিপারেশনটা 90% করা লাগবে, এটা টার্গেট না, ঠিক আছে? তাহলে দেখবে এইচএসসি তে ভালো একটা রেজাল্ট হয়েছে। আর এইচএসসি প্রিপারেশন 90% হয়ে গেলে দেন অ্যাডমিশন টাইমে কি ওটা রিভিশন, ওটা রিভিশন। আচ্ছা, আমি ছিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, শুরু থেকে আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিছি। তাই বলে এই জন্য না যে বায়োলজি আমার খারাপ লাগে। দেখা যায় কি আমাদের ম্যাক্সিমাম মানুষজন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় কারণ ওর বায়োলজি খারাপ লাগে, মেডিকেল প্রিপারেশন নেয় কারণ ও ম্যাথ পারে না। ব্যাপারটা কিন্তু এরকম হওয়া উচিত না।
বায়োলজি ম্যাথমেটিক্স দুইটাই খুবই সুন্দর সাবজেক্ট তুমি যদি ঠিকমতো পড়ো। হ্যাঁ দেখা যায় যাদের কাছে বায়োলজি খারাপ লাগে ওরা কি করে বায়োলজি পড়েই না। একটা জিনিস তুমি নাই পড়ো তাহলে ওটা তো তোমার কাছে কঠিন লাগবে তাই না? আবার অনেকে বলে ম্যাথমেটিক্স খারাপ লাগে, ম্যাথমেটিক্স পড়েই নাই কিন্তু ভালো কেমন লাগে? আচ্ছা তোমরা যারা ম্যাথ করছো সবচেয়ে কঠিন কোন চ্যাপ্টারটা লাগে? তুমি তো কুইজ সেশন থাকবে না, ওদেরকে দুটো প্রশ্ন ধরো তোমার মতো, যে পারবে তার জন্য এই মোবাইল দুটো পুরস্কার, মোবাইল বুক। আচ্ছা সবার কাছে ইন্টিগ্রেশন কঠিন লাগতেছে, প্রশ্ন করো একটা। কেন ইন্টিগ্রেশন কঠিন বলো তো? এটা সবার লাস্টের চ্যাপ্টার, প্রশ্ন লাগে এটা সবার লাস্টের চ্যাপ্টার, কেউ পড়ে না, না পড়লে তো কঠিন লাগবেই। এটা পড়ার জন্য ডিফারেন্সিয়েশন পড়া লাগে তাই না? ডিফারেন্সিয়েশন তো সহজ লাগে তোমাদের কাছে, ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন সহজ, কিন্তু ম্যাক্সিমাম পড়েই না, না পড়লে তো কঠিন লাগবেই তাই না? সো পড়া লাগবে, এটা হচ্ছে কথা। তো আমি যদিও ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিছি, আমি কিন্তু পাশাপাশি বায়োলজিটাও পড়তাম ঢাকা ইউনিভার্সিটির জন্য, বায়োলজিও পড়তাম এখন। সো ঢাকা ইউনিভার্সিটির জন্য যেহেতু বায়োলজি পড়তাম, আমার কিন্তু মেডিকেলের অলমোস্ট অনেকটা প্রিপারেশন হয়ে গেছে। ওদেরকে একটু বায়োলজি প্রশ্ন করে দেখাও, তুমি যে পড়ছো দেখি নাও। আমি আচ্ছা এই প্রথম রাকিব ভাই চাপে পড়ে গেল, সেই চাপে গেলে। আচ্ছা আচ্ছা আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল, গ্যাস দেখি কে, যে সবার আগে উত্তর দিয়ে দিতে হবে। গিনি পিগের কয়টা দাঁত? 30টা। গিনি পিগের কয়টা দাঁত? 20টা। ঠিক আছে, আমি তো পারি না। যেটা পারে না মানুষ সেটাই তো মারে থাকে তাই না? গুড গুড, রাইট, প্রশ্নটা ভালো। তাহলে ও আসলে প্রশ্নটা পায়, কিন্তু ও তো আমাদের পাশে। আরেকটা আচ্ছা আরেকটা কি প্রশ্ন? আমাদের সময় আমি হ্যাঁ ব্রেনের উপরে দিমাগকে জোর লাগা, দিমাগকে জোর লাগা। কোশ্চেন তো পাচ্ছি না। চলে যাও, চ্যাপ্টারে চলে যাও। লাইকেন কি? লাইকেন লাইকেন চলে আসো। মোবাইল আমার স্টুডেন্ট, এটা টাঙ্গাইলে আমার স্টুডেন্ট। আর বন্ধু এটা আমি দেখি না, আমার টাঙ্গাইলে আমার স্টুডেন্ট টাঙ্গাইলে নিয়ে আসছে না গাড়ি করে ওই যেতে পারে ঢাকা যেতে পারে। সো ওর এইচএসসি স্টার্টআপে আমার কাছে ছিল। আচ্ছা ফাইন, ভেরি গুড কোশ্চেন। ওকে, এবার আরেকটা ব্রেনের উপর আরো জোর দাও। আচ্ছা, রেইনডিয়ারের নাম শুনছো তোমরা? বাহ, না ওরা এটা চ্যাপ্টারটা নাই ওদের। আমি পুরো সেবা চিন্তা করে ধরতেছিস কেন? অন্য চ্যাপ্টার থেকে কোশ্চেন গঠন থেকে ধর। আরে নরমাল প্রশ্ন করে তাও তো পারবে না, লাইকেন পারবে না। না এখানে শর্ট সিলেবাসে বাইরে গেলে চিন্তা করতে কোর্স গঠন থেকে ধরো। কোষের গঠন থেকে প্রশ্ন। জীবিত কোষের আবিষ্কারক কে? কে ছিল এখানে? কিভাবে সবচেয়ে কার কাছ থেকে আসছে? দাঁড়িয়ে যাও, এই ভিডিও ম্যান কই? আচ্ছা ম্যাপ কোশ্চেন, আচ্ছা আমাকে বলবা ইন্টিগ্রেশন অফ a to the power x into a to the power x dx, এটা আছে। আবার বলতেছি নিশ্চয়ই একটা সিম্পল উত্তর হবে। ইন্টিগ্রেশন অফ a to the power x into a to the power x dx। 1 নাকি 1 প্রশ্নই ধরতে পারতেছে না। আচ্ছা আবার বলতেছি ইন্টিগ্রেশন অফ a এর মাথায় a তার মাথায় x গেল। না আবার বলো। আচ্ছা ইন্টিগ্রেশন অফ a to the power x into নিচে
a to the power x dx a to the power x dx আছে a to the power x by log x না হয় না তুই যে কনফিডেন্স নিলি না ভাইয়া আমি শিওর ছিলাম যে পারবি না আরেকটা সহজ করি এই এত কঠিন প্রশ্ন করেন নাকি নরমাল ln x এর ইন্টিগ্রেশন কিভাবে আচ্ছা integration of sin x square into 2x ইন্টিগ্রেশনই পারে না টু sin x করবে এই তোমাদের প্রিপারেশন 80% এত সহজ পারতেছ না কেন ইন্টিগ্রেশন 20% মধ্যে ডিফারেনশিয়াল থেকে ধরতে হবে দাঁড়া ওকে ডিফারেনশিয়াল থেকে ধরতে হবে এবার সহজ এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করলে কোনো চেঞ্জ হয় না আরেকটা ভালো প্রশ্ন করে যেটা একজন পারবে আচ্ছা ঠিক আছে আমি এবার কঠিন একটা কোশ্চেন করতেছি কিন্তু পারবা এমন এক ক্যাটাগরির ফাংশন আছে যাদেরকে ডিফারেনশিয়েট করতে থাকলে ওরা জিরো হয়ে যায় এরা কারা না এমন একটা ফাংশন একটা ক্যাটাগরির ফাংশন তোমাদের বইয়ের একটা চ্যাপ্টারের নাম আছে বহুপদী কে বলছে ফার্স্ট কে বলছে ফার্স্ট পিছন থেকে কি বলছো এটা শোনা গেছে ওটা শোনা যায় না কি বলছে জানেন ও অ্যাকুরেট তো বহুপদী ফাংশনগুলোকে ডিফারেনশিয়েট করতে থাকলে জিরো হয়ে যায় না কারণ ঘাত যতই হোক ধরো x টু দি পাওয়ার 99 হ্যাঁ বলতেছি ওটা তো ভাই বললো বলে এখন যদি ভাই বলে যে ডিফারেনশিয়েট করতে তো 1 হয়ে যায় ওটা তো হ্যাঁ বলে কনফিডেন্স নেই আচ্ছা ভাই ও পাই ফুলচার দিয়ে দে দাঁড়াও ভেরি ভেরি গুড থ্যাংক ইউ ফ্যান্টাস্টিক ঠিক আছে নাকি ঠিক আছে আমি আমার অ্যাডমিশন ফেজটা বলি তো আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সবার ফার্স্টে তো আমাদের 28 সেপ্টেম্বর ছিল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো দেখা যায় ম্যাক্সিমাম টাইমে ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেলের এক্সামটা সবচেয়ে ফার্স্টে হয় তো তুমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও আর মেডিকেলের ক্যান্ডিডেট হও ভার্সিটি কিন্তু সবার ব্যাকআপ হিসেবে থাকে তাই না তার মানে সবারই কিন্তু টার্গেট ঢাকা ইউনিভার্সিটি থাকে এন্ড ঢাকা ইউনিভার্সিটি মানে তোমার যেটা টার্গেট সেটার পরীক্ষা দিতে গেলে না তুমি নার্ভাস হয়ে যাবে এটা স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক ধরো তোমার ড্রিম হচ্ছে মেডিকেল তুমি মেডিকেলের এক্সামে যতটা নার্ভাস থাকবা ওইটার এক্সাম হলে গিয়ে কিন্তু ততটা নার্ভাসনেস ফিল করবা সেম ভাবে আমার টার্গেট ছিল বুয়েট কিন্তু আমি যখন ঢাকা ইউনিভার্সিটির এক্সামে গেলাম আমার কিন্তু নার্ভাসনেস ছিল কারণ এটা ফার্স্ট পরীক্ষা এটার আগে কোনো পরীক্ষা হয়নি বুঝতে পারলাম তো নার্ভাসনেস হয়ে যাওয়া খুবই স্বাভাবিক তোমাদের ম্যাক্সিমাম মানুষজনই নার্ভাস হবা যে ফার্স্ট হয় বুয়েটে বা ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয় ও কিন্তু নার্ভাস হয়ে যায় এটা স্বাভাবিক এটাকে নরমালাইজ করতে হবে বুঝছো নার্ভাস হয়ে যাচ্ছি এটার জন্য ভয় পাচ্ছি এরকম না নার্ভাস হইছে এটা স্বাভাবিক কিন্তু নার্ভাসে ভুল কইরো হ্যাঁ এটা কিভাবে করা যাবে প্র্যাকটিস করতে থাকলে নার্ভাস হয়ে ভুল করার যে প্রবাবিলিটি আছে তো নার্ভাস হয়ে যাওয়াটা স্বাভাবিক তোমরা যদি সিয়াম ভাইকে জিজ্ঞেস করো যে মেফতাউল আলম সিয়াম ও বুয়েটে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে ওকে জিজ্ঞেস করো আপনি নার্ভাস ছিলেন ও বলতে নার্ভাস হয়ে গেছে এটা স্বাভাবিক এটা খুবই নরমাল প্র্যাকটিস করা যাবে নার্ভাস হয়েও পরীক্ষায় ভুল না তো আমার প্রথম পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি ছিল আমি পরীক্ষা হলে নার্ভাস ছিলাম নার্ভাস হয়ে একটা ভুলও করছি তো অত বেশি ভুল করে নাই ম্যাথসে আমি একটা নার্ভাস হয়ে দাগাই দিই তারপর ফিজিক্সে একটা না দুইটা ভুল হয়েছিল আর কি তো ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা গেল মোটামুটি নার্ভাস ছিলাম কারণ আমার মেইন টার্গেট ছিল বুয়েট তো 28 তারিখ ছিল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা 3 তারিখ ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট 3 অক্টোবর 28 সেপ্টেম্বর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল আমাদের সময় শুধু এমসিকিউ ছিল রিটেন ছিল না তো তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দেয় তো ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট যখন দিছে আমি দেখলাম যে আমি 20তম হইছি তো এটা না মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল কারণ আমি দুই একটা বলছিলাম যে সহজ জিনিস নার্ভাস হয়ে ভুল করছি দেখবা তোমরা যারা ভালো করে প্রিপারেশন নিচ্ছ না সবার ক্ষেত্রে এটা হবে তুমি দেখবা তোমার পরীক্ষাটা এক্সপেকটেশন মতো হয় নাই কিন্তু রেজাল্ট যখন দেখবা ভালো চলে আসছে যারা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিছো সবার ক্ষেত্রে সেম কাহিনী হয় সবার ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম কাহিনী হবে তো 3 তারিখ তো ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিল আমি
আমার একটা ব্যাকআপ হয়ে গেছে যে আমি যদি আর কোথাও চান্সও না পাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবো। 5 তারিখ হচ্ছে মেডিকেলের পরীক্ষা, 5ই অক্টোবর, জাস্ট 2 দিন পরে। তো তখন তো আমি হচ্ছে সবচেয়ে চিল, কারণ মেডিকেল আমার টার্গেটও ছিল না আর আমার অলরেডি একটা ব্যাকআপ প্লেস হয়েও গেছে। তো মেডিকেলের এক্সাম আমার সিট পড়ছে হচ্ছে ওই তেজগাঁও কলেজে, এখানে সোহরাওয়ার্দী মেডিকেলের আন্ডারে ছিল তেজগাঁও কলেজ। তো সকালে আমি বের হইছি, তখন তো পুরো একটা মানে হিরো একটা মোড আছে না যে ঢাকা ইউনিভার্সিটি তো হয়ে গেছে। তো সবাই অনেক নার্ভাস নিয়ে কথাবার্তা বলতেছে, এই সেই ওর টার্গেট এটা, ওর টার্গেট এটা। আমি তো তখন জাস্ট গেলাম পরীক্ষা দিব, এই ভাইবে আছি। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটির মানে মেডিকেলের যে প্রিপারেশনটা ফিজিক্স হয়ে যায়, কেমিস্ট্রিও অনেকটা হয়ে যায়। বায়োলজিটা তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির জন্য বায়োলজি পড়ো সেটা কিন্তু মেডিকেলেরটাও কভার করে দিবে। সো ইঞ্জিনিয়ারিং যারা খুব ভালো করে প্রিপারেশন নেয় মেডিকেলের ওদের এই 3টা সাবজেক্ট কিন্তু হয়েই যায়, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। বাকি থাকে হচ্ছে ওই জেনারেল নলেজ আর ইংলিশ। তো আমি ওই দুইটা একদমই পারতাম, তো বাকি যেই 3টা ছিল ওই 3টা মোটামুটি যতটা সম্ভব আমি কারেক্টলি দাগাইছি। বাকিগুলো এখন মানে লাখের উপর ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার তো এখন জাস্ট যদি ধরো খুব ভালো নাম্বার চলে আসে টপ টপ করে ফেলি তাহলে তো ভালো হয়ে যাবে আর কি। আমি দাগাই দিচ্ছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো ভালো করে দাগাইছিলাম, কিন্তু বাকি যেগুলো আছে ওগুলো সব উল্টাপাল্টা, ইংরেজি আর জেনারেল নলেজ ওগুলো উল্টাপাল্টা দাগাইছি। আর আমি এক্সাম হল অনেক মানে চিলও ছিলাম, যে নর্মালি কি মানুষজন নার্ভাস থাকে না, কারণ আমার অলরেডি একটা এক্সাম হয়ে গেছে, সেখানে ভালো রেজাল্ট আসছে। এখন তো আমি মানে একদম হাসি মুখে দাগাই দিচ্ছি এমসিকিউ। তো টিচার দেখে না, টিচার যখন এটা দেখছে ও এত হাসতেছে কেন বা ও এমন কেন, টিচারই মানে ভাবা জায়গায় হয়ে গেছে। পরে যেটা হয়েছে আমার সিটটা আবার সবার লাস্টে পড়ছিল, তো যে টিচার ছিল ও আর কাউরে চেক করেনি, পরীক্ষার মাঝে আমার এখানে আসছে তুমি দাঁড়াও, তারপর আমার পকেট চেক করছে। এটা মেডিকেলের এক্সামের কাহিনী। তো 5 তারিখ ছিল মেডিকেলের এক্সাম, আমি এক্সাম দিলাম। আমার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এগুলো ভালো হয়েছিল, কিন্তু জেনারেল নলেজ আর ইংলিশ এগুলো পারতাম না, কিন্তু আন্দাজে দাগাইছি, এটার কারণে ওগুলাই ভুল হয়ে গেছে। তো যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আসো, জেনারেল নলেজ আর ইংলিশ এগুলো আসলে মানে আন্দাজে দাগায় না, যেগুলো তুমি পারো ওগুলাই অ্যাকুরেটলি দাগায়, বুঝতে পারছো? তাহলে দেখবে নেগেটিভ মার্ক অনেক অনেক কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। তো 7 তারিখ ছিল বুয়েটের এক্সাম। তো বুয়েটের এক্সামে একটু নার্ভাসনেস ছিল, কারণ এটা অ্যাকচুয়ালি আমার ড্রিম জায়গা ছিল। এটা যে কোনো যে মানে তোমার ড্রিম যেখানে সেখানে পরীক্ষা দিতে গেলে একটু নার্ভাসনেস থাকে, কিন্তু অতটা নার্ভাস ছিলাম না, কারণ অলরেডি একটা জায়গায় আমার হয়ে গেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমার ফার্স্ট যে অ্যাডমিশন টেস্টটা সেটাই যদি ভালো করতে পারো পরের গুলা কিন্তু একটা পজিটিভ এফেক্ট থাকবে। সেই এফেক্টটা তোমাকে কনফিডেন্স দিবে, নার্ভাসনেস কমাবে, সবকিছু করবে। সো ফার্স্ট যে অ্যাডমিশন টেস্টটা সেটা যেটাই হোক, ধরো বিইউপি, এমআইএসটি যেটাই হোক, ওটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করো, বুঝতে পারছো? তোমার মেইন টার্গেট না হলেও ওটা একটা প্র্যাকটিস মেসের মতো, ম্যাথের মতো চিন্তা করো। ফর এক্সাম্পল তুমি মেডিকেল এক্সাম দিবে, তার আগে তোমার বিইউপি এক্সাম, তুমি ওটাকে একটা প্র্যাকটিস ম্যাচের মতো চিন্তা করো। তুমি যত ভালো স্টুডেন্টই হোক, তুমি বিইউপিতে চান্স পেলেও করবা, যদি এরকমও হয় তাও ভালো করে পরীক্ষা, এটা ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট এক্সামটা ভালো হলে, ওটার রেজাল্টটা ভালো হয়ে গেলে পরের এক্সামগুলো এটা খুবই ভালো ইফেক্ট রাখে। তো বুয়েটের এক্সাম দিলাম, বুয়েটের এক্সাম 7 তারিখ ছিল। 7 তারিখ বুয়েটের এক্সাম দিয়ে আমি যখন বাসায় আসছি তখন মেডিকেলের রেজাল্ট দেয়। সো মেডিকেলের রেজাল্টে আমার যশোর মেডিকেল আসছিল আর কি। তো এই হচ্ছে আমার এই অ্যাডমিশন ফেজটা, সেটা এটা অ্যাডমিশন ফেজটা বা অ্যাডমিশনের যে জার্নি এটা সবার আসলে ইউনিক, কারণ সবার প্রিপারেশন কিন্তু একরকম না। আমার প্রিপারেশন একরকম ছিল, তোমাদের প্রিপারেশন একরকম, তোমার ফ্রেন্ডের প্রিপারেশন আরেক রকম। তোমার প্রিপারেশন কিরকম সেটার উপর বেস করে তুমি বাকি জার্নিটা অন্যদেরটা দেখে না, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো তোমার এক টপার বন্ধু, ও ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি সব একসাথে প্রিপারেশন, তুমি কি নিবা ওটা? তোমার জন্য যেটা সুটেবল তুমি সেটা করবা। কিংবা এটা দেখবা যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় ওরা অনেক কঠিন কঠিন প্রবলেম সলভ করে, স্পেশালি যারা টপারের দিকে থাকে, কলেজের টপার যারা। তুমি কিন্তু অন্ধভাবে ওরা করতেছে দেখে তোমার করতে হবে, ব্যাপারটা এরকম না। তোমার পজিশন কোথায় সেটা তোমার বেস করে তোমার প্রিপারেশন নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তো এটাই ছিল আমার অ্যাডমিশন জার্নি। আর তোমাদের প্রতি সাজেশন, এখন ফোকাস করো এইচএসসি-তে, এইচএসসি-টা একটু ভালো রেজাল্ট করো। এইচএসসি-তে যদি খারাপ রেজাল্ট হয় এটা কিন্তু তোমাকে অনেক ব্যাক ফুটে ফেলায়।
তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ এইচএসসির আগে তো তোমরা ক্লাসে করবা, তাই না? ক্লাসে তো দেখা হবেই, আর এইচএসসির পরেও ইনশাআল্লাহ অ্যাডমিশন টাইমে দেখা হবে। তোমরা মেডিকেল যারা প্রিপারেশন নিবা, তোমাদের ম্যাথসের প্রিপারেশন তো লাগবে, তাই না? তো ওটার প্রিপারেশনও ইনশাআল্লাহ দেখা হবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা যাচ্ছে কাউকে? ওকে, ঠিক আছে, আমরা ওদের দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে যাচ্ছে। আমরা জিনিসটাকে একটু স্পেস আপ করে কিসে বসবো? হয়েছে শেষ, বসার জীবন শেষ। আমরা এবার একটু জিনিসটাকে স্পেস আপ করবো। ওরা তো তার স্টেজে উঠো, উপরে উঠো, আরে কি এত এইটুকু দাঁড়িয়ে থাকতে জীবন শেষ। ওয়ার্ডে যখন 2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকবে তখন টের পাবা দাঁড়িয়ে থাকা কাকে বলে। তো রাকিব ভাইয়ার মতো বলে গেল, আমরা গাইডলাইন সেশন ভাইয়া যা বলেছে তাই। আমরা এটাতে খুব কথা বাড়াবো না। আমাদের আজকে মেডিকেল ব্যাচের লঞ্চিং লাইভ আছে 7:30-এ। হ্যাঁ, এখান থেকে গিয়ে আমাদেরকে সেটারও প্রস্তুতি নিতে হবে। তো আমরা এই অংশে কিউএনএ সেশনে যাব। তোমরা প্রশ্ন করবে, আমরা উত্তর দিব। আমরা না মূলত ওরা উত্তর দিবে। আমরা এটাকে সাপ্লিমেন্ট করতে পারি যদি আমাদের কিছু বলার থাকে। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা তোমরা করবা। এরপরে আমরা প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। ওটাতে আমরা পুরস্কার দিব তোমাদেরকে। আর এবার ওরা যদি তোমার প্রশ্ন উত্তর দিতে পারে, তোমরা কি পুরস্কার দিবা? দোয়া। লাস্ট পয়েন্ট ছিল আনগেটেড ওভারভিউজে যখন ছিল টাকা দিচ্ছিল দোয়া করে দিও। যাই হোক, তাহলে ওকে, মেডিকেল অ্যাসপিরেন্ট হোক, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হোক, এই ভাইয়া পুরো জাস্ট 3 মাস আগেও তোমাদের ওখানেই ছিল। পুরো এখন জাস্ট টেবিলের উপরে ডাল গাড়ি চা। তোমরা 1 বছর দূরে আছো এই বছরটা, রাইট? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটা ভালো প্রশ্ন অর্ধেক জ্ঞানের সমান। ওদের কাছে কিছু জানতে চাও কিনা বলো? তোমাদের তো অনেক কিছু জানতে চাওয়ার কথা। যা যা পারলি দেখাই নি খালি একটু রাকিবের প্রশ্নে। হ্যাঁ প্লিজ। আমরা মাইকটা তো দাও উচিত। হ্যাঁ, আমি যাচ্ছি। এত দূরে হ্যাঁ বলো। এটা আমরা এখন যে পজিশনে আছি, এই পজিশনে সিলেবাস কতটুকু কমপ্লিট হয়েছিল এবং পরে কিভাবে রিকভার করতে? তুমি এখন যে পজিশনে আছো, মানে আমরা যে সময়টাতে আছি, এই সময়ে তাদের সিলেবাস কত % কমপ্লিট হয়েছিল এবং সেটাকে কিভাবে রিকভার করে কি পড়াশোনা করছি? ওকে, ঠিক আছে। বাট ওদেরকে আমরা বরণ করলাম, ওদের তো নাম কোন মেডিকেল সেটাই তো তোমরা জানো না, জানো? কি হয় জানো? বলছে আগে আসছিল, তোমরা আগে আসছো। ও দ্যাটস ফাইন। এই উত্তরটা কে দিবে? জাস্ট ভলান্টিয়ার করো, কে একজন। তুমি চন্দ্রলেখা বর্মন। বসো। চন্দ্রলেখা ভাই। ঠিক আছে। এইটাই আছে, তোমাদের কি টেক্সট পরীক্ষা চলো না, তাই তো? হ্যাঁ। এইটা আমি আমার চ্যানেলটা বলতে চাই, সেই সময় আমার যে শর্ট সিলেবাসটা ছিল ওটা আমার কোনো ক্লিয়ার ছিল, কোনো গ্যাপ ছিল না। তারপর টেক্সট পরীক্ষার পরে না আমি যে বায়োলজি আর অন্যান্য যে সাবজেক্ট ছিল ওটার ফুল সিলেবাসটা করার ট্রাই করছি। এখানে তুমি ক্লাস করবা, এই করবা, সব কিছু তোমার একটা নোটের মধ্যে থাকবে, ঠিক আছে? আর এই টাইমে তোমার মেইনলি ফোকাস থাকবে যাতে টেস্ট পরীক্ষা ভালো করে দিয়ে এইচএসসি প্রিপারেশনটা ওটার কমপ্লিট হয়ে যায়। আর তারপর টেস্টের পরে যে সময়টা পাবা ওটা তুমি যদি তোমার কাছে মনে হয় যে আমি এইচএসসি ভালোভাবে দিতে পারতেছি, তখন তুমি অ্যাডমিশনটা শুরু করবা। অ্যাডমিশনে মেইনলি তুমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকো, তোমার সিলেবাসটা করতেই হবে। আচ্ছা, চন্দ্রলেখা কি মানে এটা তো সবাই বলে যে তুমি টেস্ট এইচএসসি কভার করে ফেলো, তারপরে মেডিকেল, কিন্তু আসলে কি এটা তুমি করছিলা? সত্যি বলো তুমি। এগুলো এখন তো চান্স পেয়ে গেছে, এখন তো একটু ভাব নিবা না। রিয়েলটা হবে। এইগুলো উপদেশ তো জীবনে মেলা দেওয়া যায়। পরীক্ষা পাস করলে আর এটা কোনো পরীক্ষা নেই। পরীক্ষা যাওয়ার আগে তো কাঁদতেছিল ভিতরে আল্লাহ করতে থাকে। আমার মেইনলি সত্যি কথা বলতে গেলে কেমিস্ট্রি আর ফিজিক্স একটু সিলেবাসের বাইরে বাকি ছিল, বাট বায়োলজি আমার টোটাল কমপ্লিট ছিল। টেস্টের পরে আমি কমপ্লিট করছি। জয় গুরু জয়। ওর কথা শুনো না, এটা সত্যিটা বলবে, তুই সত্যিটা বল। আচ্ছা, আসসালামু আলাইকুম।
তো যেহেতু কোশ্চেনটা করছে হচ্ছে সামনে তোমাদের টেস্ট এক্সাম, তো আমি আমার পার্সপেক্টিভ থেকে করতে পারি। আমার বলেছিল ঢাকা কলেজে, তো এখানে টেস্টে আমাদের 50% পাস করতে হয়। আর ঢাকা কলেজে যারা আছে তারা জানো কেমিস্ট্রি কোশ্চেন কিরকম করে। তো আমার টেস্টের আগ পর্যন্ত ইচ্ছা ছিল আমি টেস্টে পাস করতে পারবো, বাট টেস্টে পাস করতে না পারলে আমার রিটেক দিতে হবে। দেন রিটেক প্র্যাকটিক্যাল ফেল, প্র্যাকটিক্যাল যদি টেস্টে পাস না করতে পারো প্র্যাকটিক্যাল তুমি ফেল, তারপর প্র্যাকটিক্যাল রিটেক দিতে হবে। তো আমি টেস্টের আগ পর্যন্ত আমার ইচ্ছা ছিল আমি টেস্টের জন্য পাস করে দেন এইচএসসির জন্য বসি। দেন টেস্টের পরে আমি পাস করলাম আলহামদুলিল্লাহ। তখন আমার এইচএসসিতে ফিজিক্স এবং ম্যাথে, যেহেতু আমি ফিজিক্স আর ম্যাথ পড়বো না কিন্তু আমি মেডিকেল ফিল্ডে সামনে করবো, তো ফিজিক্স আর ম্যাথটা এইচএসসি আগ পর্যন্ত 2 মাস সময় ছিল আমার টেস্টের পরে, ওই সময়টা আমি টোটালি কভার করছি। যেমন এখন যদি আমি আলহামদুলিল্লাহ টিভির জন্য এক্সাম দিই, আমার কোনো এই কনফিডেন্স আছে যে আমি ম্যাথে পারবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে মেইন ফোকাস করতে হবে। কারণ তুমি বায়োলজি, যেহেতু যারা মিডিয়াম স্টুডেন্ট আছে তারা বায়োলজি পড়তেছো, সেই তুমি একেবারে শুরু থেকে একাডেমিক ইয়ার শুরু থেকে বায়োলজি পড়তেছো। এইচএসসি আগ পর্যন্ত যাতে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা যাতে 100% তোমার কভার দিয়ে থাকে শর্ট সিলেবাসটা, যাতে করে আমরা না করবো। কারণ তোমার যে মেডিকেল হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, তোমরাও জানো। সো যদি মেডিকেল না হয় তাতে করে যাতে তোমার ডিউ এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেখানে তোমার ফিজিক্স এবং ম্যাথের জন্য কোনো ধরনের কোনো মানে এই হ্যাসেল না করতে হয়। এই কারণে আমি বলবো এইচএসসি আগ পর্যন্ত ফিজিক্স এবং ম্যাথটাকে 100% কভার করে ফেলো। আর যখন এইচএসসি শেষ হবে তখন তুমি তোমার নিজের মতো করে বিষয় ভালো বুঝিয়ে শুরু করে দাও। আর যদি কারো মন চায় যে বায়োলজি শর্ট সিলেবাসের বাইরে গুলো করবা, সময় থাকলে করতে পারো। বাট আমি এটা করি না। এক লাইনে বলবো। আমি এটা করি না। আমার কথা ছিল এটাই যে আমি এইচএসসি আগে ফিজিক্স এবং ম্যাথটা 100% শেষ করবো, then এইচএসসি পরে আমি এডমিশনের জন্য একেবারে পুরোদমে প্রিপারেশন শুরু করবো। আমার স্ট্র্যাটেজি এটাই ছিল। আশা করি বুঝতে পারছি। হেল্প করেছে? দ্যাটস ফাইন। অন্য আরেকজন, অন্য কোনো প্রশ্ন? মাইকটা সামনে পাঠাও। আরেকজনকে সুযোগ দাও। আসো, তুমি আসো। হিরো, জিকের জন্য কিভাবে প্রিপারেশন নিবে? তুমি কি করছিস তোমারটা বলো, ও কি করবে? আসসালামু আলাইকুম। আমার নাম সুলাইমান। আমি বিএস সায়েন্স কলেজ থেকে পড়াশোনা করছি। আর এখন আমি মানে সাসলিমালা মেডিকেলে পড়াশোনা সীমাটা পড়াশোনা করি। তো পুরো পড়াশোনা জিকের জন্য হচ্ছে আমি একদম যখন কলেজের প্রথম থেকে গিয়েছিলাম, মানে প্রথম তখন জিকের যে মানে এক্সপেক্ট সিরিজের যে বইটা আছে আমার ফোনে পিডিএফ ছিল। আমি অলওয়েজ ঘুমানোর আগে মানে আমি ঘুমানোর আগে মানে একবার হইলো মানে ওই বইটা খুঁজতাম, খোলার পরে লাইক মেনে কি আর মুক্তিযুদ্ধ, দেন হচ্ছে যেগুলো হচ্ছে বাংলাদেশ বিষয় বলে এগুলো আমি ঘাটায় ঘাটায় মানে একটু হলো আমার পড়ার চেষ্টা করতাম। এবং মানে আমার দেখা গেছে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত বা মডেল টেস্টের আগে আমার ওই পিডিএফটা 3 থেকে 4 বার পড়া হয়েছে সম্পূর্ণ বই। ওই যদি আমি হাতে নিয়ে পড়তাম তাহলে কিন্তু আমি এত পড়তে পারতাম না। আর পিডিএফ কিন্তু মানে অতি সহজেই স্ক্রল করা যায়। তো স্ক্রল করতে করতে আমি মানে ওইগুলো শেষ করছি। তারপরে যখন মানে এইচএসসি মানে আমরা যখন আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে আমি দেখছি মানে ওই বইটা আমার 3-4 বার পড়াইছে পিডিএফ, সত্যি বলতেছি 3-4 বার পড়াইছে। এবং পরে যখন আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছি তখন কিন্তু এই বাংলাদেশ বিষয় নিয়ে আমার অত প্যারা দিতে লাভ নেই। এই জন্য আমি ইন্টারন্যাশনাল যে বইটা দিছে এক জায়গা থেকে, তো ওইখান থেকে ওই বইটা আমি 4 বার পড়ছি, 3 থেকে 4 বার পড়ছি। আমি মানে এরকম না একটু ডিপলি সব করতে একটু মানে একবার হইলে যেন ওই জিনিসটা আমি দেখা যায়। এই জন্য মানে দেখা গেলে কি হয় আমাদের কনফিডেন্সটা বাড়ে। আর আমি আমার এক্সাম হলে যখন গেছি আমার কনফিডেন্স ছিল 100 করে, ঠিক আছে। আর আমি আমার ভাইরা মানে যাদেরকে আমি ক্লাস করতাম ওরা বলতো এক্সাম হলে একটু শান্ত থাকতাম। আমি শান্ত থাকার লোক না, আমি ইচ্ছা মতো কথা বলছি সত্যি বলি। আমার পিছনে যারা ছিল ওদের সাথে ভিডিও করে কথা বলছি, টিচার আছে টিচারের সাথে কথা বলছি, সবার সাথে। যখন হাতে এক্সাম দিছে তখন এক্সামটা দেখে মনে হচ্ছে আমি আসলে মেডিকেল এক্সাম দিতে আইছি নাকি আমি মানে আগের মতো যেভাবে কথা মারতে বলতাম এরকম এক্সাম দিছি। এরকম ইভেন আমার সামনে থেকে 2-3টা মেয়ে ছিল, ওরা আমার পরে জিজ্ঞেস করছে মানে এক্সাম চলমান সময় আমার জিজ্ঞেস করছে যে ইয়া আবু সাইদ কখন মারা গেছে? 16ই জুলাই। মানে এমনি উত্তর দিছি, ঠিক আছে। তো আমার পরীক্ষা ছিল এমনি। তো তোমাদেরকে বলো যে জিকেটা আছে এখন থেকে টুকটাক পড়া শুরু করে, মানে তখন মানে জন্য জমা রাখলে অনেক মানে পুরো প্যারা নিবা। অসংখ্য ধন্যবাদ নরসিংদী, নরসিংদীর গর্ব সিফাত অর্জুন হাসান। সবচেয়ে গুরুত্বপূর্ণ লার্নিং জিকে কিভাবে পড়বা এটা ম্যানেজমেন্ট ভেরি করবে। জিকে কেউ এখন পড়বে, কেউ পরীক্ষার আগে 10 দিন পড়বে, কেউ এখন পড়েও হয়তো 5টা কমন পাবে না, কেউ পরীক্ষার আগে 10 দিন পরে 10টাই কমন পাবে, ডিপেন্ডস অন। বাট পড়লে অবশ্যই সময় পড়তে থাকা উচিত, ফাইন, এবং বুদ্ধি খাটিয়ে পড়া উচিত। হাত ভাই যখন আসবে তখন জিকে আরো কিভাবে বেটার করা যায়
আমরা তো এবার যেমন সাহাদ ভাই বা আমরা যারা মেডিকেল পড়াই আমরা তো আসলে সবসময় সব ক্লাস নিই, কিন্তু আমরা এসিএস এর সাথে যুক্ত হওয়ার পর বাকি ডিপার্টমেন্টগুলোতে তো টিচার ফিক্স, তো স্টুডেন্টরা এক টিচারকে দুই জায়গায় দেখলে মনে যে আবার কি পড়াবে, তো আমরা ভাই বাধ্য হয়ে আগে আমরা ডিপার্টমেন্ট ভাগ করে নিলাম। কিন্তু যারা মেডিকেলের জন্য পড়ায় তারা আসলে সবই পড়ায়, কারণ মেডিকেলের ফিজিক্স ইজ নট ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, মেডিকেলের কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি না, তো এটা পড়ানোর জন্য কিছুটা আলাদা তোমার প্যাটার্ন, আলাদা থট অফ ইন্টারেস্ট লাগবে। তো জিকেটাও আমাদের যেহেতু মেডিকেল জিকে, এটা পড়ার সিস্টেমটা ফাহাদ ভাই এবার আমাদের গাইড করবে, সাথে আমি আছি, তো ভেরি গুড। কিন্তু ওর যেটা লার্নিং সেটা হলো একসাথে দুটো সাউন্ড হচ্ছে নাকি, আরেকটা তোমার হাতে আছে, আরেক সবচেয়ে গুরুত্বপূর্ণ লার্নিং ও দেখো খুব জলি মাইন্ডে পরীক্ষা দিয়েছে এবং সেজন্যই ও সলিমুল্লাহ মেডিকেল চান্স পেয়েছে। ও যদি আজকে ফাটাই ফেল করে আজকে হয়েছে পরীক্ষায় এরকম ভাবে পরীক্ষা দিতে করে ফেলবো, তাহলে দেখবেন সলিম মেডিকেল কলেজে চান্স পেয়েছে। ইট ইজ ফ্যাক্ট, এটা আমি সবসময় বলি, ইট শুড বি এ চিল বোর্ড। ও যেটা মনে করেছে যে এটাকে আমি মেডিকেল পরীক্ষা দিচ্ছি নাকি অন্য কিছু, ওই মুহূর্তেও চান্স পেয়ে বসে আছে। আর যে মনে করে যে আজকে মেডিকেল পরীক্ষা দিচ্ছি, সারা আমার বাপ মায়ের স্বপ্ন কি হয়ে যাবে এখান থেকে বের হলে, ওরা ভালো করে না। দ্যাটস দ্য ট্রুথ। ভেরি গুড, প্রশ্নটাও ভালো ছিল, উত্তরটাও ভালো। আর কারো কোনো প্রশ্ন নিয়ে যাবে? তুমি তো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। नहीं वो फुटेज খেতে চাই, দে ওকে দে। আসলে প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় তাদের এই মনের জাতীয় প্রশ্ন আর কি, বলতে গেলে যে আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার সাথে সাথে মানে বায়োলজিটা কিভাবে চালায় যেতে পারি, আর মানে একই সাথে মেডিকেল কিন্তু ফার্স্ট পরীক্ষা যেভাবে ভাইরা পড়লো, তো সবার একটা এক্সপেকটেশন থাকে, তো এই জায়গায় আসলে আমরা কিভাবে শুরু করতে পারি নতুন করে, মানে আচ্ছা আমি একটু এটাই তো প্রশ্ন করব। আচ্ছা তুমি ভাই একটা কাজ করো, সিম্পল, তুমি যে 14টা অধ্যায় আছে এই 14টা অধ্যায় তুমি খুব ভালো করে 14টা অধ্যায় টু দা পয়েন্ট, এভাবে তুমি শুধুমাত্র সিকিউ বা এমসিকিউ এভাবে টার্গেট করে পড়ো। 14টা অধ্যায় আছে, বোটানির 7টা, জুলজির 7টা, তুমি 100% পড়ো একদম শুরু থেকে শেষ, ঠিক আছে? ওখানে সিলেক্টিভ হয়, যেটা হয় যে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা আমরা যারা বায়োলজিতে ক্লাস পাওয়ার জন্য দেখা যায় যে আসলে 7টা অধ্যায় ভালো করে পড়ার তো দরকার পড়ে না, বোটানির 7টা অধ্যায় কি ক্লাস পাওয়ার জন্য ভালো করে পড়ার দরকার পড়ে, ওর মধ্যে আমরা আবার সিলেকশন বোর্ড সিলেকশন করে দিছে কয়টা, যে 12টার মধ্যে 7টা পড়, তুই তার মধ্যে আবার সিলেকশন করিস যে 5এর মধ্যে এই 4 আমি ভালো করে পড়বো, এই 3 আমি পড়বো না, এবং যে 4 পড়বো সেই 4 পড়ার সময় পরীক্ষার হলে আমার সেটআপ থাকে, তুই দুইটা আই বুঝছিস। সো দ্য ফ্যাক্ট ইজ তুই বোটানির 7টা চ্যাপ্টার, জুলজির 7টা চ্যাপ্টার, এখানে কোনো ছাড় দিস না, যেহেতু ম্যাক্সিমাম যে পরীক্ষাগুলো আদারওয়াইজ মানে মেডিকেল পরীক্ষা শর্ট সিলেবাসের ভিতর থেকে কিন্তু বায়োলজি কোশ্চেনগুলো মেজরিটি আছে। ইভেন মেডিকেল তুই 30টার মধ্যে দেখা যাবে যে আমি যদি বলি 24টা 23-24টা তো শর্ট সিলেবাসের ভিতরেই, তো 4-5টা কোশ্চেন আসলে বাইরে থাকে, ওইটার জন্য তুই পরেও কাজ করার সুযোগ পাবি, আনলেস আদারওয়াইজ হ্যাঁ সবগুলো থেকে এবার ছিল। তো নরমালি দেখা যায় যে শর্ট সিলেবাস তো ভালো করে দখল থাকলে পরে বাকি 10টা নিয়ে চিন্তা করা যায়, কিন্তু তোর যদি এই 14টা দিয়েই ঝামেলা থাকে তাহলে আসলে তুই কাভার করতে পারবি। আমার তো পাইছিস, ঠিক আছে? এইখানে প্লিজ মানে সিলেক্টিভ হইস না যে এই 2 টপিক পড়বো, এই 3 টপিক আমি পড়বো না, বুঝছিস কি? এটা কর, আর কিছু করতে হবে না। পরে এইচএসসি পরবর্তী সময় যেহেতু ইঞ্জিনিয়ারিং ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি প্রায়োরিটি বেশি, বায়োলজি 14টা অধ্যায় তো প্রায়োরিটি। ক্লিয়ার? আর কারো প্রশ্ন? ভেরি গুড, করো দ্রুত। আমার বুঝতে প্রায় সবার বায়োলজি পড়ি, মনে থাকে প্লিজ বায়োলজি পড়ে মনে থাকে আমার না আমি সবচেয়ে বেশি আমার প্রতিটা চ্যাপ্টারে নতুন করে আমি কি করে মুখস্থ করা। আমরা 2 এর থেকে শুনবো, বস ফেস দিচ্ছেন, তোমরা কি মনে রাখতে? यस, পরিচয়টা দাও। বস আপনি কি মনে রাখতে? যেটা বলে যে বায়োলজি মুখস্থ করছো, তুমি মুখস্থ করবে না, সেটা বুঝে করো। আর অ্যাডমিশনটা কেন যেটা আমি আমার পারিপার্শ্বিকের সাথে রিলেট করে শেষ করে বসে। হ্যাঁ, আমি আমার পারিপার্শ্বিকের সাথে রিলেট করব। ধরো আমি আমার বোনকে দিয়ে বা আমার
ফ্যামিলি কাউকে দিয়ে, আমার আত্মীয়কে দিয়ে, কোনো একটা ক্যারেক্টার দিয়ে আমি বিষয়গুলোকে মানে রিলেট করে পড়ার চেষ্টা করি। তখন এই কারণে আমার দিদি একটা উদাহরণ দাও, তোমার আত্মীয়কে দিয়ে তুমি নাও মিলাতে পারি। ঠিক আছে, তুমি একটা উদাহরণ দাও। যে কোনো একটা টপিকের উপরে বলে দাও যে এই টপিক আমি এভাবে চিন্তা করছি। আমরা রিলেট করে পড়বো, যেমন যদি যে এটা ওই মাসে কাজ করি না, তাহলে কিভাবে সহজ। এবার যেমন 100 টাকা নোটে কি ছিল? মসজিদের ছবি, যার পকেটে ছিল, তুমি পরীক্ষার খাস করে নিয়ে তুমি সাথে করেছে। তাই তো বলে, তুমি বলো খাস করে কিভাবে রিলেট করবে? তোমার কোন আত্মীয়তা দেখতে খাস করে নিয়ে রিলেশনটা তুমি বলেই তারপরে ব্যবসা কিভাবে রিলেশন করবে? তুমি খাস করে কিন্তু বললাম, তো আমাদের ক্লাসে যেভাবে পড়ে ভাইয়ারাও তো অনেক ট্রিক্স দেয়, তখন ভাই বলতো ধরে নিবা খাস করে একটা রোমান্টিক প্রাণী, এই কারণ ওর ভিতরে কয়টা 7টা হৃৎপিণ্ড থাকে। হ্যাঁ 7টা, হ্যাঁ হৃৎপিণ্ডে 7টা প্রকোষ্ঠ থাকে। তো এভাবে একটা জিনিস তুমি মনে রাখলা, আর একটা জিনিস তুমি কিভাবে মনে রাখবে? তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, ভাস্কর্যে কত নাম্বার খণ্ডকে সুপ্রা অ্যানাপ্লেট থাকে? 11 নম্বর। এখন আমি এটা কিভাবে মনে রাখতাম? আমি ফুটবল খেলা দেখি, আমার থেকে আমার ফুটবল খেলা বেশি দেখতে আমার যে রুমমেট, ঠিক আছে? তো আমি মনে রাখতাম সুপ্রা অ্যানাপ্লেট, ঠিক আছে? তো রোনালদোদের মনে রাখতাম না, আমি মনে রাখতাম রোনালদোর সাথে খেলতো, আমি আর্জেন্টিনার ফ্যান, তো ডি মারিয়া রোনালদোর সাথে খেলতো এবং ডি মারিয়া জার্সি নাম্বার কত? 11। ডি মারিয়া মাঝে মাঝে রোনালদো সেলিব্রেশন করতো, ঠিক আছে? তো সুপ্রা ভাইয়া ঠিক আছে, প্লিজ ভাইয়া বুঝতে দাও এনাল সার্কি এটা কত নম্বর? মেসি কেন নিয়ে যাবে? হ্যাঁ, তো মেসি হচ্ছে ফুটবল খেলার মধ্যে সার্কাস দেখায়, ঠিক আছে? তাইলে 10 নম্বর কোনটা কেন আছে? মেসি তেমন এই ভাই যে রোনালদো ফ্যান হতো মনে করে যাবে রোনালদোকে সার্কাস দেখাইতে মনে রাখছিল। আচ্ছা না, এটা এগুলা জাস্ট মনে রাখার উপায়। আমরা মনে রাখার উপায় তুমি যদি খুঁজো, সত্যি কথা হলো মনে রাখার উপায় তুমি যদি খুঁজো চাইলে অসংখ্য বানাতে পারবা। এবং যতগুলো বই আছে মেডিকেলে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিকের করে মনে রাখার উপায় দেওয়া আছে। এখন অন্যের মনে রাখার উপায় তুমি যদি শিখতে যাও, এটা তোমাকে দিন শেষে মুখস্থ করতে হচ্ছে। ফার্স্ট ভাই একটা মনে রাখার উপায় শিখাইলো, ভাইয়া সেটা লাইভে পড়াই দিচ্ছে। বইগুলোতে মনে রাখার উপায় লেখা নেই, এটা হইতেই পারে না। বুঝতে পারলাম? যেমন তুমি যে কোনো চ্যাপ্টারের কথা বলো যে কিভাবে মনে রাখবা, মনে রাখার উপায় লেখার উপরে সূত্রই দেওয়া আছে। এই সূত্রগুলো মনে রাখার জন্য আলাদা সূত্র দরকার নেই, কারণ তুমি আরেকজনের মনে রাখার উপায়টা তুমি নিচ্ছ। বেদাদি ওরা যে দুটো বলছে এই দুটোই কিন্তু আসলে সবচেয়ে ইফেক্টিভ। তোমরা যখন আমাদের ক্লাস করবা আমরা এটা এইভাবে মনে রাখতে পারি। কোনো টিচার যদি সাথে সাথে ডেমনস্ট্রেট করে দেয় যেটা তোমার রিফ্লেক্সের মধ্যে চলে আসছে, সেই মনে রাখার উপায়টা তোমার আজীবন মনে থাকবে। কিন্তু যেটা এই যে লেখো হবে সব প্রিয়তম ভাসে প্রেম জলে, হ দিয়ে ভর ছিল না ভরবে, হবে মনে আসবে কিন্তু হ দিয়ে ভর না ভরবে, একবার হলে গেলি চলে গেল। বুঝতে পারলাম? এই দিয়ে যে শুধু বেগ ছিল না, অন্য কিছু ছিল। এটা যতক্ষণ না তুমি তোমার মধ্যে ইন্টারনালাইজ করছো, তোমার ভাই মনে নেই, কারণ তুমি কখনো ইন্টারনালাইজ করোনি, এটাই সত্যি। এবং তুমি কখনোই বোটানি বা কালকে বায়োলজি পরীক্ষা হলে যতটুকু রেসপেক্ট দেওয়া দরকার সাবজেক্টটাকে তুমি দাও নাই, আগে পড়ে গেছো, বোঝার চেষ্টা করোনি বা বোঝার চেষ্টা করেছো, কিভাবে মনে রাখতে হবে সেই চেষ্টা একবারও করোনি। এটাই সত্যি। তোমাকে সবার আগে এটা অ্যাডমিট করতে হবে। এটা সাবজেক্টটা দোষ না, দোষটা কিন্তু আমাদের এমনিই থাকে। ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়তে পড়তে বায়োলজির মতো ল্যাবে চুজ সাবজেক্ট পড়ার টাইম আসলেই কম। আমরা যে এখন এত বায়োলজি পড়াচ্ছি, এত বায়োলজি পড়ছি, এইচএসসি লাইফে আমি কি বায়োলজি পড়ে দিনটা বায়োলজি পড়তাম? এটা সত্য নয়। এইচএসসি তে সবাইকে আগে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে লেভেলে যেতে হবে, বায়োলজি এক রাত করে পরের দিন লিখে আসা যায়, তাই তো? তো মনে রাখতে তোমাকে নিজেকেই টপিকটা নিয়ে যতটুকু যেভাবে তুমি মনে রাখতে পারো। ওর রোনালদো দিয়ে মনে রাখছে, ওর আত্মীয়দেরকে দিয়ে মনে রাখছে। তো আমি জানি না ওর আত্মীয়রা ভালো নাকি খারাপ, কিন্তু যে যেভাবে, বুঝতে পেরেছি? ইট শুড বি ইউ, নট আস, নট দ্য বুক। তোমাকে তোমার মনে রাখার উপায় নিজেকে ঠিক করে নিতে হবে।
যদি কোনো স্যারেরটা তোমার ব্রেনের মধ্যে অটোমেটিক ঢুকে যায় যে এইটা বেস্ট, আমি এটা কোনোদিন ভুলবো না, দ্যাট ওয়ার্কস। আদারওয়াইজ বই থেকে মুখস্থ করলাম, পরীক্ষা হলে গিয়ে শুধু মনে রাখার উপায়টা মনে থাকতে পারে, ওটার ভিতরে কাইন্ডে মনে থাকবে না। বুঝতে পারলাম? তো কার কার কোনো প্রশ্ন ভিতর থেকে? মাইকটা কই? ফুল সিলেবাস কিভাবে পড়বো আর হচ্ছে ইংলিশটা কিভাবে পাওয়া যায়? ফুল সিলেবাস কিভাবে পড়বো? তোমরা কিভাবে পড়তে একটু শেয়ার করো। তুমি তো মনে হচ্ছে জীবন থেকেও নিত, জীবন আসো ভাই আসো। আরে ভাই বলো একটু জোরে কণ্ঠে আওয়াজ তোলো। ভয় পাচ্ছ? আমি তোমার পিছনে আছি, বলো। আমার ক্ষেত্রে আমি মানে ভেরি গুড, ভেরি গুড। এভাবে আমি সহজ ভাষায় পড়তে হবে। ও যেটা বললো আন্দোলনের বন্ধে বাকি আন্দোলন করছে, ওই সময় বসে পড়ালেখা করছে, ওই সময় বসে শুক্র ভাইয়ের প্লেলিস্ট করছে, শুক্র ভাইয়ের প্লেলিস্ট সলভ করছে। অনলাইনে খুঁজলে এমন নাই যেটা লিংক ওপেনলি পাওয়া যাবে না। শুধুমাত্র যেটার অভাব সেটা হলো তোমার সময় এবং তোমার মনোযোগ। দিলে অনলাইনে খুঁজেই তো বেশিরভাগ জিনিসপত্র পড়ে ফেলতে পারবে। বুঝতে পারলাম? হ্যাঁ, পড়তে হবে। 10টা সিলেবাস কখন শেষ করবো? তোমাকেই শেষ করতে হবে। প্রত্যেকদিন আধা ঘন্টা করে পড়ে যে আমি আজকে আধা ঘন্টা ভিডিও দেখবো। এবং অনলাইনে তো একটা সুবিধা, প্রত্যেকটা টপিক প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ায় দেয়, অনেকে লিখে লিখে পড়ায়। ভাই 10 বছর আগে দেখ ফিরে জানতো। আমি যে বায়োলজি প্রিপারেশনে মেডিকেল চান্স পাইছি ঢাকা মেডিকেলে, তোমরা যেটা নাও আমার চেয়ে মিনিমাম 10 গুণ বেশি। আমি অসংখ্য টপিক হুদাই মুখস্থ করে চলে গেছি, বুঝিও না, জাস্ট কিচ্ছু বুঝি না, জাস্ট মুখস্থ। তথ্যটা ব্রেনে আছে, পরীক্ষায় এসে দাগে দিয়ে চান্স পেয়ে গেছি। এটা শুধু আমি না, 2012 তে যারা চান্স পেয়েছে বেশিরভাগই অনেকেই এরকম। কারণ ধরো সাত ভাইয়া বোঝায় পড়ায়, আমি তোমাকে গ্যারান্টি দিলাম বর্তমানে যতগুলো মেডিকেল কোচিং আছে অফলাইনে একদিনে 2টা করে চ্যাপ্টার পড়ানো হয়, 3টাও পড়ায়। কোন শিক্ষকের বাপেরও ক্ষমতা নেই ওই সময় বুঝাবে ক্লাস দাগাই দিবে, 3 ঘন্টার মধ্যে 2টা চ্যাপ্টার শেষ করবে। দিস ইজ ইম্পসিবল। এবং একাডেমিকে তো বায়োলজি পড়ার টাইম নেই। অনলাইনে আমরা এখন একটা চ্যাপ্টারের উপর 6 ঘন্টা ক্লাস নেই, 5 ঘন্টা ক্লাস নেই। তুমি 2x স্পিড 2.5 ঘন্টায় করো। যে লেভেলের পড়ানো হয় আমি গ্যারান্টি দিলাম তো, আগে 10 বছরের লোকজন এটা কল্পনাও করেনি। তুমি এখন হার্টের চেম্বারের ভিতরে দেখো, আমরা কল্পনাও করি যে হার্টের চেম্বারের ভিতরে কি আছে। তথ্য মুখস্থ করছি, কিছু জিনিস বুঝছি, কিছু বুঝি নাই, চান্স পেয়ে গেছি। এটা ফাহাদ ভাইয়ের জন্য সত্য হতে পারে, আমি নিশ্চিত না ফাহাদ ভাই আলাদা করে নিজে তখন থেকে বুঝে পড়ছে কিনা, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ, তুমি চাইলে এখন সবই পড়ে ফেলতে পারো, ইউটিউবে যা দেওয়া আছে শুধুমাত্র তা দিয়ে। যে জিনিসটার অভাব সেটা তোমার ডেডিকেশন এবং সময়, তাই তো? তুমি আন্দোলনের সময় তাহলে পড়লাম। চিনে রাখো। কোশ্চেন এখন আমরা একটা কোশ্চেন আসলে প্রশ্ন আছে ইংলিশটা কিভাবে পড়বো? ইংলিশ একাডেমিক না অ্যাডমিশন? তুই টিচার হওয়ার লোক ইংলিশটা হচ্ছে ফার্স্টে ক্লাস 9 10 থেকে পড়তেছো। আমরা ক্লাস 9 10 থেকে যা পড়া করতেছি এটা হচ্ছে কি একটা মেসেজ আসছে, এটা থেকে এমসিকিউ সলভ করতে হবে। কিন্তু এটা ইন্টারভিউতে সেম কাজটাই করতেছে। আপনি ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আর ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে জাস্ট কথা বলি যে গ্রামার ক্লাস এইগুলো করতেছি। কিন্তু তুমি একটা কাজ করবা, দেখবা যে ইংলিশে আমাদের মেডিকেলে কিন্তু একটা হিউজ একটা পার্ট হচ্ছে কি আমাদের সিওডি এবং ম্যাট্রিক, যেখানে এইবার আমাদের আসে না। কিন্তু আগের ইয়ার কোশ্চেনগুলো দেখবা 4-5টা এমনকি 5-6টা পর্যন্ত কোশ্চেন আসছে একটা ইয়ারে। তুমি যখন একটা পেসেস পড়ো তখন ওই যে তুমি যে ওয়ার্ডগুলো তোমাকে টিচাররা বলে যে এই ওয়ার্ডগুলো ভালো করে পড়বা, তুমি কি করবা ওই ওয়ার্ডটা সিনোনিম পড়বা, অ্যান্টোনিম পড়বা। আর যখন তুমি একটা সেন্টেন্স বুঝতেছো না, অর্থটা বুঝতেছো না, তখন তুমি দেখবা যে ওইটার ভিতরে অ্যাকচুয়ালি গ্রামারটা কি, কোন কারণে তুমি বুঝতেছো না। তুমি যখন ওইটা বুঝতে পারবা যে এটা আমি এই কারণে বুঝতেছি না, তুমি যখন ওইটা নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট একটু খাটাখাটি করবা, দেখবা তুমি ওই সেন্টেন্সের ভিতরে যে গ্রামারটা লোকে আছে ওটা জানতে পারবে। অবাক হচ্ছে তোমার ইংলিশের অ্যাডমিশনের আগে যদি তুমি, আমি প্রিপারেশনের কথা বলি, তোমার যে মেইন বই আছে যে তুমি যে বেসিসগুলো থাকে এগুলো যদি তুমি একটু খুঁটিনাটি করে তুমি খাটাখাটি করে পড়ো, আই থিঙ্ক তোমার ইংলিশে একাডেমিক মানে অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি 70% ওখানে কভার হয়ে যাবে। আর বাকি কিছু নতুন নতুন গ্রামার আছে যেগুলো আমি আজকে মানে কোশ্চেনগুলো আমি শুনিনি, এগুলো আমি অ্যাডমিশনে এসে পড়ছি। এগুলো তোমার জন্য মতন যে মানে
মনে করছে একেবারে টপ স্কুল থেকে পড়ে টপ কলেজে এসে পড়ছে তার জন্য নতুন, একটা গ্রাম থেকে উঠেছে একটা ছেলে তার জন্য নতুন। কিন্তু যেগুলো একটা টপ লেভেলের কলেজে পড়ো স্টুডেন্টের জন্য নতুন না, সেগুলো যখন তুমি পড়তে পারো অ্যাডমিশনের আগে আই থিঙ্ক দেখুন বুঝতে পারছো। এই তোমরা ওর মধ্যে একটা টিচার ভাই দেখতে পাচ্ছ না? ও কিন্তু তোমাদের বড় ভাই হিসেবে নাই, ও এখন মানে লেকচার দিচ্ছে শুধু, তাই তো? যাই হোক, তোমাকে অনলাইনে স্বাগত। ও দুটোই ক্লাসরুম লঞ্চ করে দিচ্ছ, দাও। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নাই? এবার তাহলে আমরা প্রশ্ন করি। অনেকগুলো গিফট নিয়ে আসা হয়েছে, যে পারবে, যে সবারই উত্তর দিতে পারবে সে একটা গিফট একজন পেলে, পরে সে আর পাবে না। তার আগে একটুখানি মনে করিয়ে দেই, তোমাদেরকে অলরেডি আমরা দুটো গিফট দিয়েছি। সবার কাছে গত বছর 2024 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রটা গেছে? গেছে? পেয়েছো? উল্টাও তো 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো তো রেফারেন্স কি লেখা। 1 নম্বর প্রশ্ন, আরে ওটাকে মেডিকেল ভর্তি প্রশ্ন নাকি? কম শর্ট এই मेरा क्यों फाइन ओके আচ্ছা ঠিক আছে, আমরা এখন দ্রুত ঘাটাঘাট প্রশ্ন উত্তর এখানে দুজন আছে, দুজন আছে এবং আমরা ডিটেইল করতে পারবো, সেই পুরস্কার পাবে। শুধু পারলেই হবে না, আমাদের কান পর্যন্ত সব পাইছে। তার আগে দুটো জিনিস তোমাদেরকে আমরা অলরেডি দুটো জিনিস দিয়েছি, একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, আরেকটা দিয়েছি পাশে আরেকটা ওয়েমার, ওটা আমাদের পাবলিকেশন টেন্স ইউনিভার্সিটি। তো তোমরা প্রত্যেককে এক একটা সেট পেয়েছো। পাইছো কি মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই দেখতে ওয়েমার? ওটায় বাসা গিয়ে পরীক্ষা দিবা, দেখবা কে কত পাও। পরীক্ষাটা কিভাবে দিবা? ওই যে ওয়েমার দেওয়া আছে, দেখো দেখতে পাচ্ছো, বের করো। এটা বুঝাই দিই, তারপরে আমরা প্রশ্ন উত্তর খেলা যাচ্ছি। দেখতে পাচ্ছ কি? আজকে আর কথা বলা যাবে না। এইটা নাই যে এইটা দেখো ওয়েমার দেওয়া। তোমার এই মুহূর্তে পিছনে দুইজন আছে, একজন এক একটা পাইছে। ধরো কেউ হয়তোবা কৌশলের গঠন পেয়েছো, কেউ পেয়েছো ভেক্টর, কেউ মডেল টেস্ট পেতে পারো, কেউ ইংলিশ প্রশ্ন পেতে পারো, কেউ জিকে পেতে পারো। সবাই এক প্রশ্ন পাও না। হ্যাঁ ফাইন, কেউ 101, কেউ 103, তুমি কত দিতেছি? হ্যাঁ, একজন এক একটা পেয়েছো। যে কোনো একটা সময় তোমরা এটা পরীক্ষা দিবা, ওই যে ওয়েমারে পরীক্ষাটা দিবা। শেষ করে পরীক্ষা দিয়ে প্লে স্টোরে একটা অ্যাপ আছে, ডিডি স্ক্যানার, ডিএমসি ইউনিভার্সিটি স্ক্যানার। ওই স্ক্যানার একটা নামাবা, জাস্ট নামায় ওয়েমারে ধরবা, তোমাকে উত্তরটা দেখিয়ে দিবে কি অবস্থা। বুঝতে পারলাম? এটা একটা গিফট। এটা তুমি একটা সেট পেয়েছো, টোটাল এখানে মধ্যে 100টা সেট আছে, 1 থেকে 100। তোমাকে জাস্ট পরীক্ষায় আমন্ত্রণ জানালাম। এবার এইটা বের করো, এইটা দেখো তো 1 নম্বর প্রশ্নের রেফারেন্সটা করো। 1 নম্বর প্রশ্ন কোথা থেকে আসছে? আলিমের চ্যাপ্টার 1 পেজ 16, তাই না? এমসিকিউ 14 অনুশীলনী পেজ 86। আচ্ছা চলে যাও 15 নম্বর প্রশ্ন। 15 তে যাও। রেফারেন্স কি? আজমল। 30 এ যাও, 30 রেফারেন্স কি? আজমল। 31 এ যাও, হাসান। 30টার 31টা যতগুলো প্রশ্ন এসেছে বায়োলজি থেকে, প্রত্যেকটা কোথা থেকে আসছে? তোমার বোর্ড বইগুলো থেকে। বুঝে দেখবা অর্ধেক অনুশীলনী থেকে আসছে, অর্ধেক বইয়ের ভিতরে গুরুত্বপূর্ণ লাইন থেকে। এমন কোন লাইন থেকে না যেটা কখনো পড়ানো হয়নি, এবং এমন কোন লাইন থেকে না যেটা কখনো পড়া হয়নি। কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রি প্রশ্ন দেখো, বাসা গিয়ে প্রত্যেকটা দেখবা, রেফারেন্স দেখবা। 32 দেখো কোথা থেকে আসছে? হাজারি। দেখো 55 দেখো কোথা থেকে আসছে? আমরা বইয়ের কোন জায়গা থেকে আসছে পেজ নাম্বার পর্যন্ত দিয়ে দিলাম। ফিজিক্স দেখো, জাস্ট ট্র্যাক করা যায় এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসবে। ওপেন বুক, সবাই জানে যে এই চ্যাপ্টারগুলো এগুলো থেকে প্রশ্ন আসবে। চান্স পাবা কি পাবে না নির্ভর করবে তুমি তথ্যটা ব্রেনের মধ্যে নিয়েছো এই নেও না, কিন্তু কার কতটুকু নেওয়া আছে। তার মানে কি প্রশ্ন কি আকাশ থেকে আসে? এবং এই প্রশ্নের পরীক্ষা দিবা। প্রশ্নগুলো এখন দেখো, কঠিন না সহজ? সহজ, অবশ্যই সহজ, কারণ নিচে উত্তর দেওয়া। উত্তরটা কারেনি, এখন কেউ
পারবে না, রাইট? ওকে, চলো সাদ ভাই আপনি প্রশ্ন করবেন, ওরা উত্তর দিবে, যে সবার আগে উত্তর দিতে পারবে সে পুরস্কার পাবে। পুরস্কারগুলো কোথায়? কেমিস্ট্রি কোন অধ্যায়? সিলেবাসের বাইরে না সিলেবাসের ভিতরে? ভিতরে, সিলেবাসের ভিতরে, সিলেবাসের ভিতরে। সিলেবাসের ভিতরে আমি জানতে দিচ্ছি আপাতত আগে এটা যাবে। সহজ দিয়ে শুরু করি। সহজ প্রশ্ন। আচ্ছা আমরা দেখি কে দ্রুত অ্যান্সার দিতে পারে। অ্যালুমিনিয়াম অক্সাইড নাম শুনছো? সংকেত Al2O3। আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকত্ব কত? 6। সবার আগে 6টি বলছে, তুই একবার জিতলি নাকি কিছু? 2 হইছে। তালি দাও তালি দাও। ক্ষারকত্ব কি? ওয়াও, কি নাম তোমার? ক্ষারকত্ব 2, অম্লত্ব 6। থ্যাংক ইউ তামিম, হাতে Al2O3 উপধর্মী অক্সাইড। আর যারা উপধর্মী অক্সাইড হয় তারা অম্লের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে। তো Al2O3 6 মোল HCl এর সাথে বিক্রিয়া করে, অম্লত্ব তাই 6। Al2O3 ক্যালকুলেট করার সিস্টেম হচ্ছে অক্সাইড তুলনার বেলায়, ধাতব অক্সাইড তুলনার বেলায় অক্সিজেনের সংখ্যা যত তার ডাবল হচ্ছে তার ক্ষারকত্ব। Al2O3 এর ক্ষারকত্ব 3 দুগুণী 6, বাট অম্লত্ব হচ্ছে 2 কারণ সে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। নাম কি? কোন কলেজ? ভেরি গুড, এক্সেলেন্ট। পরের প্রশ্ন। হ্যাঁ ভেরি গুড। দেখতে সহজই লাগে, শুনলে সহজ লাগে, কিন্তু আসলে উত্তরটা একটু আলাদা। আচ্ছা পরের প্রশ্ন, শর্ট সিলেবাসের ভিতরে, তাই তো? আচ্ছা আমি একটু দুই বছর কোথায় একটা প্রশ্ন। আচ্ছা প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়ার নাম কি? এই দিক থেকে বলছে ফার্স্ট কার্ডিনামিক বিক্রিয়া। শাবাশ! নাম কি? কোন কলেজ? ভেরি গুড। আচ্ছা আমি আরো প্রশ্ন করব। ভাই আমার জন্য বরাদ্দ কাটা। আরে কি বলে, আজকে আপনি চালাবেন, রেডি? আচ্ছা আমার জন্য বরাদ্দ কাটা। সো গুণগত রসায়ন থেকে একটা প্রশ্ন করি, মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে টাচ করতে যাচ্ছি, ঠিক আছে? আরে কোবাল্ট ব্লু গ্লাস এটা পারবে নাম না। শুনছো? আরে না, কোবাল্ট ব্লু গ্লাস নাম শুনছো? আচ্ছা শিক্ষা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাসের নিচে সোডিয়ামের বর্ণ কেমন? বর্ণ কি কে বলছে? শাবাশ! কি নাম তোমার? শিক্ষা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাসে সোডিয়াম এর বর্ণ পুরোটাই কি হয়ে যায়? শোষণ হয়ে যায়। কোবাল্ট ব্লু গ্লাস অপটিক্যাল ফিল্টার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অপটিক্যাল ফিল্টার। ঠিক আছে? কোথায় আছে? বইয়ের মধ্যে আছে, হাজারি স্যারের বই, চার্টের নিচে। অলওয়েজ শিক্ষা পরীক্ষায় খালি চোখে বর্ণ এবং কোবাল্ট ব্লু গ্লাসে কেমন দেখা যায় দুটোই পড়ব, ঠিক আছে? ওকে পরের কোশ্চেন। কোন হাওড়া ভালো হচ্ছে, বলে থার্ড চ্যাপ্টার থেকে সহজ ভুল করছে না, সহজ ভুল করতেছে এইজন্য। আচ্ছা প্রশ্ন, একটা সিনারিও দিই, একটু কঠিন হয়ে যাচ্ছে। না না না, ফ্যান্টাস্টিক হচ্ছে, একটু কঠিন হচ্ছে। সিনারিও দিই। আচ্ছা ডেলেন এর মান যদি ধনাত্মক হয়, ডেলেন এর মান রাসায়নিক পরিবর্তন 4th চ্যাপ্টার, ডেলেন এর মান ধনাত্মক হলে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক কি? কেপি কেসি ছোট। ভেরি গুড। দাঁড়াও, কেপি গ্রেটার দ্যান কেসি। ডেলেন এর মান ধনাত্মক হলে কেপি বড়, কেসি ছোট। ডেলেন যদি 0 হয় তাহলে কেপি ইকুয়াল টু কেসি, আর ডেলেন যদি ঋণাত্মক হয়, ঠিক আছে? পারো তো সবাই। আচ্ছা আমি জাস্ট এটা কিন্তু অলমোস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলো বলতেছি। আমি চাচ্ছি যে ওই ওরিয়েন্টেশনটা থাকার জন্য। এবার যাচ্ছে মোবাইল বুক। সেকেন্ড পেপার থেকে ঢুকবো, সেকেন্ড পেপারে যাই, পরিবেশ রসায়নে ঢুকি। পরিবেশ রসায়ন রেডি? পরিবেশ রসায়নে ঢুকি। আচ্ছা শর্ট সিলেবাসের মধ্যে, তাই তো? আমাকে নিজেকে কেমন দেবে, নিজেকে ক্যানভাসে লাগতেছে। বলেন তারপর। আচ্ছা না, আমি একটু ফার্স্ট বা থার্ড চ্যাপ্টারে যাই। আমি তোমাকে 4টা অক্সাইড দেব, সেই 4টা অক্সাইডের মধ্যে কোনটা অম্লধর্মিতা বেশি, হ্যাঁ তোমরা আমাকে বলবা। আমি অপশন দিচ্ছি 4টা অম্লধর্মী অক্সাইড দিব, তার মধ্যে কার অম্লধর্মিতা বেশি, ঠিক আছে? তো আমরা একটু অপশনগুলো শুনি। অপশন দিচ্ছি CO2, অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি Cl2O7 ডাইক্লোরিন হেপ্টাঅক্সাইড, অপশন সি N2O5 ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, অপশন ডি SO3 সালফার ট্রাইঅক্সাইড। Cl2O7। ভেরি গুড, Cl2O7, ফ্যান্টাস্টিক। কোন স্কুল, কোন কলেজ? শাবাশ, সরকারি আনোয়ার কলেজ পাবনা। একবার প্রশ্ন পাইছে? Cl2O7
আপনার পাগলা এই নে বাংলা ভালো বাংলা না আমরা বাংলা ঠিক করি। আচ্ছা এই লজিক কি? ওই যে অ্যানসার দিলি, অ্যানসার পিছনে লজিক কি? হ্যাঁ জারণ মান এক্স্যাক্টলি। অম্লধর্মী অক্সাইডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হয় অক্সাইডের অম্লধর্মিতা তত বেশি হয়। প্রত্যয় হচ্ছে না তো? হ্যাঁ পারিসটা কি বল, কি পারিস বল। আমার মনে হয় যে তুই পাশে কে বায়োলজি প্রশ্ন তারপর আমি পাশে কে ভাই আপনি আরো ভালো। আচ্ছা প্রচুর গিফট সবাইকে একটা প্রচুর গিফট। আচ্ছা দেখি একটু আনঅর্থোডক্স। আমেরিকান আসছিল পানির গলন তাপের মান কত? পানির গলন তাপ প্লাস 6 কিলোজুল। ভেরি গুড। দাঁড়া প্রশ্ন পাইছে। না ভাই ভার্সেটটা দিতে হবে ভাই, এটা বলতে হবে, দিতে হবে। আচ্ছা শর্ট সিলেবাসের বাইরে ছিল এটা। থ্যাংক ইউ। এই সব একটু বলে দেই যারা মেডিকেল স্পিরিট তারা শর্ট সিলেবাস পড়তেছিস, যখন কোন একটা চ্যাপ্টার পড়িস রিকোয়েস্ট হচ্ছে শুধুমাত্র ওই টপিক টার্গেট করে পড়িস না, চ্যাপ্টার পর পুরোটা বুঝতে পারছি? চ্যাপ্টার বলে পুরোটা যেন পড়ি, মানে কোনো চ্যাপ্টারে ছাড়ার দরকার নেই যখন তুই শর্ট সিলেবাস পড়তেছিস। আচ্ছা দেখি আরেকটা প্রশ্ন, সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। আচ্ছা অ্যালুমিনিয়ামের অক্সাইড আকরিক আছে আমরা জানি 4টা। অ্যালুমিনিয়ামের অক্সাইড আকরিক আছে 4টা। কেউ কি জানি 4টা আছে? হ্যাঁ জানি তো। অ্যালুমিনিয়ামের অক্সাইড আকরিক কয়টা? 4টা। এই 4টা আকরিক আমি একটু সংকেত জানতে চাই। আমাকে বলো বক্সাইটের সংকেত বলবো না, সবাই পারি আমরা, ঠিক আছে? সবাই আমাকে একটু ডায়াসপারের সংকেত বল। ডায়াসপার নাম শুনছো? ডায়াসপারের সংকেত কি? অ্যালুমিনিয়ামের অক্সাইড আকরিক। আর কঠিন হয়ে গেছে, আর একটু সহজে যাই। এই প্রশ্নের উত্তর যে দ্রুত দিতে পারবে। পর্যায় সারণীতে অপধাতুর সংখ্যা কয়টা? প্রত্যয় সবার আগে বলছে, পুরস্কার পাইছে যদিও। আচ্ছা অপধাতুর সংখ্যা হচ্ছে 6টা। একটু এই সামনে ছিল, আমি ওকে শিওর বাসে করে আনেননি সাথে করে। ও সব জেনে জানে আগে থেকে। আচ্ছা একটা প্রশ্ন, সহজ প্রশ্নই করি। সহজ করে পুরস্কার দিতে হবে, পারতেছে না কেউ, কেউ পারতেছে না। আচ্ছা আমি আমার খালি কঠিন প্রশ্ন মাথায়, সমস্যা হচ্ছে এটা। একদম সহজটা করবে, একদম সহজ, একদম সহজ। আচ্ছা আমরা সত্যিকার রাসায়নিক বন্ধনের কথা জানি, দুর্বল রাসায়নিক বন্ধনের কথা জানি, যেগুলো আন্তঃনবিক আকর্ষণ বল, রাইট? আমাকে বলো যে দুর্বলতম আকর্ষণ বল, সবাই জানি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালসের মধ্যে আবার দুইটা ভ্যারাইটি আছে, রাইট? ভ্যান ডার ওয়ালসের মধ্যে ভ্যারাইটি আছে অনেকগুলো, তার মধ্যে একটা ভ্যারাইটি হচ্ছে ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল, আরেকটা হচ্ছে লন্ডন বল বা বিস্তারণ বল। প্রশ্ন, লন্ডন বল বা বিস্তারণ বল এর মান কত? 1 থেকে 10। ভেরি গুড। 1 থেকে 10 কি একক বল? 1 থেকে 10 একক কি আকর্ষণ বলে? কিলোজুল পার মোল। এই মিস্টার তুই ওই ক্যালকুলাস বলা না? ভেরি গুড। তুই তো এক্সেলেন্ট অ্যানসার। মানে কোশ্চেন ওয়াইজ আমি চিন্তাই করতেছি ভাই একটু কেমন জানি আনঅর্থোডক্স, ভিতর থেকে ভাই অলিভার একটু সহজ প্রশ্ন করব, এর চেয়ে সহজ হতেই পারে না। সবার আগে যে উত্তর দিবে সে পাবে। সোডিয়ামের পারমাণবিক ভর কত? তোর যে 11 বলিস নি, এটাই তো বেশি। থ্যাংক ইউ। আচ্ছা ডিভেলপ মোলের সংখ্যা এই যে বলছে আরো তাড়াতাড়ি এত দ্রুত প্রশ্ন চলে যাচ্ছে, ওয়াও বলতে দেরি হচ্ছে। হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়া কত তাপমাত্রায় সাম্যাবস্থায় উপনীত হয়? 450 450 কি বলছো? আপনার পাগলা আবার টি-শার্ট দেওয়া লাগবে না, এটা তো পাইছি। আচ্ছা আমরা একটু ভাই লাগি তো আপনার ধরে মারবি, তুই পারবি না কারণ পাগলা। আচ্ছা রাসায়নিক বিক্রিয়ার কোন অবস্থায় Kp = QC হয়? Kc = QC হয়? আচ্ছা আমরা পিছনে যাই প্রশ্ন করি। হ্যাঁ আমরা এখান থেকে দেরি। এবার কোন টপিকে কোশ্চেন করব? ওইটাই একটা টপিক বল। রাসায়নিক পরিবর্তন থেকে। আচ্ছা বল এর থেকে সহজ প্রশ্ন আর হয় না, তোরই সুযোগ দিলাম। বল ইউরিয়ার বাণিজ্যিক উৎপাদন পদ্ধতির নাম। তোমার কি মানব দেহ বাণিজ্যিক ভাবে ইউরিয়া তৈরি করে? অর্নিথিন চক্রের কথা বলতেছে যে আমি লিভারে ইউরিয়া তৈরি করতেছি বাণিজ্যিক ভাবে, পাইপ লাগিয়ে দিব, ইউরিয়ার বাণিজ্যিক উৎপাদন পদ্ধতি হলো না? আচ্ছা নেক্সট নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতি। কি রে
এই অ্যামোনিয়া শিল্প উৎপাদন পদ্ধতিটা বল এবার বল রিপোর্টটাতে এই এটা তো বলি না এই নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতি কি আর ইউরিয়ার বাণিজ্যিক উৎপাদন পদ্ধতি হচ্ছে সলভে পদ্ধতি ঠিক আছে আমরা কিন্তু পারতেছি না রে কষ্ট হচ্ছে রাসায়নিক পরিবর্তন বলে দিলি তাও পারলাম না আচ্ছা ও হেবার পদ্ধতির কথা বলছি গুণগত রসায়নে আসে গুণগত ওরা কেবল চ্যাপ্টার 2 এ আছে ফিজিক্স থেকে ধরবো ফিজিক্স থেকে ধরবো এই ধরো ফিজিক্স থেকে ধরতে বলছে এই বল নিকেলের 20 তাপমাত্রা কত নিকেলের 20 তাপমাত্রা কত সিলেবাসের বাইরে ধরছি মেডিকেল প্রশ্ন তো মেডিকেল ভাই নিকেলের 20 তাপমাত্রা বল সিলেবাসের বাইরে তো 20 ভাই আপনি ফিজিক্সের কোশ্চেন ধরবো বল বলের মাত্রা সমীকরণ বল ml ইনভার্স 2 এই ঠিক আছে ml ইনভার্স 2 বলের মাত্রা সমীকরণ ml স্কয়ার t ইনভার্স 2 ঠিক আছে ml স্কয়ার t ইনভার্স 2 মাত্রা কত ml t হ্যাঁ থ্যাংক ইউ সো মেনি এই ভাত আসু ও তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে তোমরা এটা পারবা না হাইড্রোজেন পরমাণু ভর কত 1 নাকি 2 ভালো করে আমাকে বুঝাও বলো আমি বলছি কিন্তু পরমাণু পারমাণবিক ভর ধরে নাই পারমাণবিক ভর ধরে নাই পরমাণুর ভর ধরছে হয়নি এই পিছন থেকে নেই ত্রুটি কি নেই হাইড্রোজেন 2 গ্রাম ভাই 1 হবে না কত 1.005 হাইড্রোজেন পরমাণু আরে পরমাণুর ভর একটু 2 বললো একটু 3 দেব পিছন থেকে দুই কি রে 2 গ্রাম 2 কেজি গ্রাম 1 গ্রাম এই প্রশ্ন হবে পারমাণবিক ভর যদি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হয় তখন ডিফারেন্ট হবে প্রশ্ন বললাম হাইড্রোজেনের পরমাণুর ভর কত একটি পরমাণুর ভর হ্যাঁ তাহলে কিন্তু ডিফারেন্ট আছে ডিফারেন্ট আছে সেটাই জানতে চাচ্ছি হাইড্রোজেনের একটা পরে কি পরে কি এই নাম্বার বল না মলিকুলার আচ্ছা এই বলি বল আমি ব্যাখ্যাটা দেই কেমিস্ট্রির লোকে ব্যাখ্যা দেই ও হাইড্রোজেনের একটি পরমাণু ভর ধরছে আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1.008 আমি যখন একটি পরমাণুর ভর বের করব অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যক পরমাণুর ভর হচ্ছে 6.02 * 10^20 সরি 6.02 * 10^23 হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.008 গ্রাম দেন আমি এনে দিয়ে ভাগ করলে তখন হাইড্রোজেনের একটি পরমাণু ভর পানির একটি অণুর ভর কত 18/Na বুঝতে পারতেছি শেষ করে ভাই কই আচ্ছা ফাইন Ready 1 2 3 Ready 1 hey दाओ दिखाना कुछ एक लगाना कुछ एक रेडी बोलो তোমরা আমাকে বলো স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়াতে কত এস রাইবোজোম পাওয়া যায় 70 সবার আগে কে বললো মাইটোকন্ড্রিয়াতে কত 55 কে বলছে 70 সবার আগে বলছে থ্যাংক ইউ ওকে সুন্দর ঠিক আছে সবার আগে যে বলবে সে পাবে উত্তর সে পাবে পুরস্কার 1 2 3 যকৃতের আবরণের নাম কি প্লুরাল শাবাশ গ্লিসান ক্যাপসুল হবে গ্লিসান ক্যাপসুল লাগানা কুচি আমি পড়ছি আরে তুমি
আমাদের হয়েছে আমি বলছিলাম আমি ফার্স্ট টাইম বলছি যখন এরকম রেসপন্স তারপর কি করছিস? না না আমি দেখছিস কি মজা করলো তোদের সাথে। আচ্ছা বল, দুইবার পুরস্কার বাদ হইলো। এই দাঁড়া হইছে নে। তোরা আমাকে বল, যকৃত থেকে রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? হাতটা তুলতে উত্তর হয়ে গেছে তোর। ডায়রিয়া, ভেরি গুড। ওকে, তোমরা এবার আমাকে উত্তর দাও। বায়োলজি, তাই না? বায়োলজিতে আছি আমরা। ওকে ফাইন। কোন চ্যাপ্টারে? তোমরাই বলো কোন চ্যাপ্টারটা পারো। জিন তত্ত্ব। আরে বল, তোরা বল কোনটা বল। তুই না বায়োলজি পারিস? বল। পাঁচটা বাচ্চা নাম জানিস না? শোষণ এবং শ্বাসক্রিয়া। শোষণ। Thank you. Okay, fine. শ্বসন এবং শ্বাসক্রিয়া ওইটা করেছে, ওইটা পারে বলেছে। দেখি ওকে আমরা আমি এটা বলি, আমি শ্বাসক্রিয়া আমি এটা বল প্রশ্নটা দাঁড়া প্রশ্বাসের মাধ্যমে কতটুকু জলীয় বাষ্প আমাদের দেহ থেকে বেরিয়ে দেয়? আমরা প্রশ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস ত্যাগ করি। এই প্রশ্নটা আমরা বের হয় কি? এই প্রশ্বাস তো বের হয় না। ওর হচ্ছে এমনিতেই ব্যাপার করে সাইডে লিক করে। এটা বেশি ট্রিকি ভাই, এটা বেশি ট্রিকি। না চল এইভাবে তুমি এই আচ্ছা এই সময় নাই। গান ফুসফুসে কয়টা ফিশার আছে? সহজ এটা। ফিশার তিনটা কয়টা? তিনটে আছে। ভেরি গুড। হয়নি। তাহলে অপশন থাকে কি? এই লোভ আছে তিনটা লোককে ভাগ করার জন্য ফিশার আছে দুইটা। ওই ছেলে পারছে, পরে বলছে ওকে দিয়ে দিন। ওই ওটা বাইক করবে। আমার ফ্রেন্ড আছে, এই 24 আছে। আর দিব না। 24 আচ্ছা এটা মানুষের এই দুই শ্বসন দ্বারা বলে বাইরে থেকে মানুষের ফুসফুসে কয়টি সেগমেন্ট আছে? 18টি মুখ। 18 বলেছে না বা আরে ওকে করে দিবে। টিশার্ট একটা বেশি আর পাই নাই। আচ্ছা পাচ্ছিস না তো ফুসফুস দিয়ে। শেষ করতে ওকে অন্য চ্যাপ্টার তুই কোনটা পারিস? ভাইরা খুব বেশি তোদের সাথে ট্রিক করতেছে। আমি একদম নরমাল প্রশ্ন করব। এই পারছে তো কেউ না কেউ পারছে। প্রশ্বাসের সাথে কত আমি পারি ভাই? এটা তো আমি 500 জায়গায় আছি। আরে ভাই ট্রিকের তো একটা লিমিট আছে ভাই। তোর সাধারণ জ্ঞান। হ্যাঁ বল, কত সালে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? ছেলেরা পুরস্কার পাইছে আগে। ভাই মাইকটা ঠিক আছে। উদ্ভিদের পরিবহন তন্ত্র কাকে? আর আমি বলি উদ্ভিদ কোষের। আচ্ছা কোষের পরিবহন তন্ত্র কাকে বলে? কোষের মধ্যে ডায়লাগ থাকে না। কোষের শাবাশ রেডি ফিজিক্স একদম দাও দিখানে তো চেক লাগানে তো চেক। বলো, বিন্দু চার্জ, ক্ষুদ্র চার্জ, যে কোনো চার্জ, বৃহৎ চার্জ? বিন্দু চার্জ। কুলম্বের সূত্র পূর্ণের জন্য প্রযোজ্য। যে ছিল রেডি সাধারণ জ্ঞান। ভূচৌম্বকত্বের উপাদান কয়টি? প্রশ্নটা পদার্থবিজ্ঞানে, কিন্তু এটা যে পদার্থবিজ্ঞানের প্রশ্ন, এটা বুঝে ঠিক সাধারণ জ্ঞান। তিনটিকে বলছে সবার আগে। এই তো
যে একবার পেতে বাদ আরে গত বছর প্রশ্নগুলো তো তোর ঠিক মতো পারিস না ওই জন্যই ধরতেছি আচ্ছা বলো আমি থেকে বুঝতে দেই আমরা গত বছর এসেছে এরকমই একটা প্রশ্ন নিচের কোনটি থেকে হিস্টামিন ক্ষরণ হয় কোন রক্তকণিকা থেকে শাবাশ আগুন আসছে পারি না আমি বললাম হিস্টামিন দুজনেই একই দাঁড়াও আসছে কিছু এটা আসছে এটা তো তোরা দেখেই নিছিস নাকি কেউ একটু দেখে ফেলবে রেডি ওকে এবার তোমরা আমাকে বলো অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় শরীরের কোন অঙ্গে এবার দিকে ভাই আর না বলা যকৃতে ওকে 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 অ্যালার্জির সাথে জড়িত অ্যান্টিবডি আইভি তোমাদের পড়োনি এই চ্যাপ্টার বাপের জন্য ভাষা শুনতেছ অনেকজন মুখ থেকে মনে হচ্ছে এটা বাদ গত বছর আসছে এগুলা থেকেই প্রশ্ন ধরবো দেখো বলো হেপারিন কি জাতীয় পদার্থ শর্করা লিপিড প্রোটিন হ্যাঁ সুন্দর প্রশ্ন লিপিড আর একটা জায়গা ওইটার উত্তর আমি আছি তো রেডি রেডি গত বছর এসেছে এই প্রশ্নটা এটা জাস্ট বলে দিচ্ছি একটা সংক্রমণক্ষম পূর্ণ ভাইরাস কণাকে বলে কি ভিরিয়ন ভিরিয়ন এই তো উত্তর না আরে কি আমরা একটা পূর্ণ ভাইরাস কণা থেকে সংক্রমণ ক্ষমতাকে যদি মাইনাস করে দিই তাহলে যে জিনিসটা থাকে সেটার নাম কি শাবাশ ও উত্তর দিছে আবার শুনে নাও সংক্রমণ ক্ষমতাবিহীন পূর্ণাঙ্গ ভাইরাস কণাকে কি বলে ভিরিয়ন নিউক্লিও ক্যাপসিড দ্যাট ইজ দ্য আনসার ভেরি গুড ও পার্টস তো আছে আচ্ছা এটা কেন বলে নিউক্লিক অ্যাসিড বলো মানে একে ভিরিয়ন বলছে না কেন বল নিউক্লিও ক্যাপসিড কেন মানে এই নামটাই কেন অন্য কোনো নাম না কেন ভিতরে নিউক্লিয় পদার্থ ডিএনএ হতে পারে না বাইরে আবরণটার নাম ক্যাপসিড ভেরি গুড ঠিক আছে এইবার গত বছরের প্রশ্ন তার ভাই বোনগুলো আমি তোমাদেরকে ধরছি শুধুমাত্র পুরস্কার দেওয়ার জন্য রেডি 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 আমাদের কোষে যে প্রোটিনগুলো তৈরি হয় সেই প্রোটিনগুলো কে তৈরি করে রাইবোজোম ভেরি গুড এটার জন্য পুরস্কার দেয় আমাদের প্রোটিন তৈরি করে কে এই প্রোটিনগুলোকে প্যাকেট করে কে না ওটা বলতে চাই না হয়তো সম্পূর্ণ উল্টা কথা বলছে ও বলছে প্রোটিন তৈরি করে কালকে বাড়ি কে তুমি দাও ওকে পুরস্কার দাও কোন কিছু দাও এই লাস্ট প্রশ্ন করো খুব বই বানাই লাস্ট প্রশ্ন ফ্রম দা নরসিংদীর হিরো ইয়া ইন্টারন্যাশনাল এটা কিন্তু মানে ইস ক্যান্ডিয়ান বুক একটি দেশের নাম বলে নরওয়ে নরওয়ে আশা করতে এই বইটা দাও না দুইটা কথা বলে শেষ করি একটা প্রশ্ন করেছিল ইংলিশ কিভাবে পড়বা অ্যাডমিশনের কে এটা প্রশ্ন আমি এই থামো তিন চারটা কথা বলবো এক হচ্ছে আমরা চলে যাব তো ইংলিশের গ্রামার ধরো তুমি আজকে শিখেছো আর্টিকেল কোথায় এ বসে এন্ড বসে দি বসে সেটা কিন্তু তোমার এভরিডে শেখার দরকার নেই আছে ইংলিশে প্রতিদিন তোমাকে যেটা পড়তে হবে এবং যে পড়া তোমার কখনো শেষ হবে না তুমি কখনোই বলতে পারবে না আজ থেকে আমার ভোকাবুলারি পড়া শেষ আপনি যা ইচ্ছা প্রশ্ন করেন এই যে ভোকাবুলারি তোমরা প্রতিদিন তোমাদের বাসায় কোনো না কোনো ইংলিশ বই আছে বলো আছে কিনা তো আমি তোমাকে বলতে চাই যে ইংলিশের কথা বলছো তোমার ভাইয়ারা তুমি যখন অ্যাডমিশনে আসবা তোমাকে ইংলিশের গ্রামার যা পড়াবে বিশ্বাস করো ওগুলোই আসবে কিন্তু কোনো ভাইয়া কোনো টিচার তোমাকে ভোকাবুলারি কমন দিতে পারবে না পড়ায়ও দিতে পারবে না যদি আমি একটু ট্রাই করি পড়ায় দেওয়ার কারণ এটা সবাই বলবে তুমি এটা মুখস্থ করো হ্যাঁ বলো
আমি আগে শেষ করি, তোমারটা আসছি। সো আমি যেটা বললাম যে তুমি যখন অ্যাডমিশন দিবা, তোমার এক এক টিচার বলবে আজকে তুমি 20টা 50টা 100টা কি পড়ো, ভোকাবুলারি পড়ো। তো আমরা এবার যে কাজটা করব, তোমরা হয়তো খেয়াল করে দেখছো কিনা, ইংলিশেও আমার একটা ছবি আছে, যদি কেউ দেখো এসিএস এর মেডিকেলে। আমার মেইন কাজ হলো ওই ভোকাবুলারিটাও আমি তোমাদেরকে মনে রাখার বুদ্ধি দিব। ব্যাপারটা যাতে এমন না হয় তোফাইলের মতো যে ওই বুদ্ধির জন্য যাতে আবার বুদ্ধি লাগে, এরকম কিছু না। যেমন এটা হচ্ছে মূলত ভোকাবুলারির বই, যারা পাইছো কে কে হাত তোলো তো। তোমরা বাসায় গিয়ে কি পড়বা, কিভাবে পড়বা একটু বলে দেই, তাহলে সবাই বুঝতে পারবা। এখানে প্রথমে ধরো এ আছে, বলো কি আছে? এ। নিচে দুইটা কিউআর কোড আছে। এই কিউআর কোডে স্ক্যান করলে এ দিয়ে যত ভোকাবুলারি কেমনে মনে রাখবা তার নিয়ম শেখানো আছে, ক্লাস দিয়েছে আমি। যেমন আমি কি বলেছি বলি, প্রথম একটা কি আছে একটু উচ্চারণ করো, সাত ভাই উচ্চারণ করো। এক নম্বর, আচ্ছা এক নম্বর একটা ওয়ার্ড আছে আকিউমেন্ট, এর অর্থ কে জানে? আকিউমেন্ট অর্থ কি? আচ্ছা এ আসলে ওকে বাসে করে নিয়ে এসে সাত ভাই, ও আসলে ট্যালেন্ট। ব্যাপারটা হচ্ছে দেখো আকিউমেন্ট মানে বিচক্ষণ। তো আমি এটা কি মুখস্থ না, আমি শুধু কথা বলার সময় এই ব্যাপারটা বলে দিব যে আকিউমেন্ট না বলে তুমি বলো আইকিউ ওয়ালা মেন, বলো আইকিউ ওয়ালা মেন। অর্থাৎ আকিউমেন্ট না বলে কি বললাম? আইকিউ মেন, অর্থাৎ যে মেনের আইকিউ আছে। এই যে সেম কথা জাস্ট আমি একটু ঘুরায় বললাম, এবার তোমার এটা অপশন দেখলে মনে পড়বে। এভাবে আমি সবগুলো ক্লাস নিয়েছি, যার বই আছে পারবা। প্লাস এই যে এক্সাম, তুমি এ শেষ করে এক্সামও দিতে পারবা। এইটা আমি বানাইছি গ্রামার বইয়ে, আমি বই বিক্রির জন্য আসি নাই, সরি। এটা মেবি এসএস থেকে আমরা গিফট করবে স্টুডেন্টদের। যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমি মূলত গ্রামার বইয়ে ভোকাবুলারি আছে কিনা বলো। প্রতিদিন আর্টিকেল পড়বো না, প্রতিদিন নাউন প্রোনাউন পড়বো না, প্রতিদিন কি পড়বো? ভোকাবুলারি। কিন্তু প্রতিদিন এত বড় বই তো আমি ক্যারি করবো না, এজন্য শুধু ভোকাবুলারিকে আলাদা করে আমি পকেট বই বানাইছি, এরকম ফিতা দিয়েছি। অর্থাৎ তুমি প্রতিদিন পকেটে থাকবা, টিচার আসতে দেরি করছে 5 মিনিট, রিকশায় আছো, যে কোনো সময় তুমি কিন্তু পড়তে পারো, কারণ এইটা তোমাকে এভরিডে পড়তে হবে এবং এইটা তুমি তোমার মতো করে পড়বা। বাট আমি বিশ্বাস করি, আমি যদি এখন 60টা ভোকাবুলারি বলি, ও একবার বলবো, পরের বারই তোমার 30 থেকে 40টা এমনি মনে থাকবে, এবং আরেকবার যখন বলে ফেলবো তোমার 60টাই মনে থাকবে, হয়তো মুখস্থ থাকবে না, অপশন দেখলে ধরতে পারবে। সেটাও মনে রাখার কিছু টেকনিক আছে। এবার আসো জিকে, লাস্ট। এই প্রথম জিকে স্টুডেন্টরা দুই রকম প্রিপারেশন নিছে। 5 আগস্টের আগে একরকম, 5 আগস্টের পরে একরকম। 5 আগস্টের আগে এক ধরনের পড়াশোনা, 5 আগস্ট আসার পর কিছু টপিক কিন্তু বাদ দিতে হয়েছে। মাঝখানে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল আমরা অনেক পড়াইছি, আমি অনেক ফ্রি ক্লাস দিয়েছি, একটাও কামে লাগে নাই। হ্যাঁ, কোশ্চেন ইন্টারন্যাশনাল যেটা ভয়ের অনেক কিছু পড়ছে, এগুলো আসে নাই। তো তোমরা জিকে কিভাবে পড়বা, আগের ইতিহাস বাদ। আগে এমন কিছু টপিক ছিল, আমরা বলতাম এই টপিক থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন টপিক। কিন্তু এবছরের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাই আমি বলি যে বাংলাদেশ খুব ভালো করে পড়তে হবে। এখন বলো তো, তুমি জানো না যে বাংলাদেশের এই যে এবার এই কাকে নিয়ে প্রশ্ন ছিল না, সাম্প্রতিক পালাই গেছিল, পালাই ছিল লক্ষণ সেন। তার মানে একটা জিনিস দেখো, এই যে লক্ষণ সেনদের কাহিনী, এইটা কি কখনো চেঞ্জ হবে ভাই? তাহলে তুমি যদি জানো তুমি ডাক্তার হতে চাও, তাহলে এই লক্ষণ সেন ওই ইখতিয়ার উদ্দিন নাকি বখতিয়ার খলজি, আল্লাহু আকবার, এই জিনিসগুলোর কি চেঞ্জ হবে? লক্ষণ সেনের রাজনীতি আজকে না চেঞ্জ হয়ে যেত। আচ্ছা হ্যাঁ, চেঞ্জ হইতো। আচ্ছা বাদ দাও। তো আমার কথা হচ্ছে, তোমাকে তো এটা পড়াই লাগবে। আমরা সব সময় এটাই ভুল করি যে আমাদের ফিজিক্সে 20 মার্ক, জিকে ইংলিশে 25 মার্ক, কিন্তু আমরা ফিজিক্স 2 বছর পড়ার পরেও মেডিকেলে কিন্তু ভুল করি কিনা? তাহলে আমরা কিভাবে আশা করি যেখানে 25 মার্ক আমি 2 বছর পড়বো না, শুধু ইন্টারের পরে পড়েই আমি ভালো করবো? আমরা সবচেয়ে বাসটা খাই এখানে। তুমি কিন্তু জানো তোমার টার্গেট মেডিকেল, তুমি ফার্স্ট ইয়ার থেকে জেনে আসছো তোমাকে এই লক্ষণ সেন পড়তে হবে, তোমাকে মুক্তিযুদ্ধ পড়তে হবে, এগুলো কিন্তু শুনে আসছো। বাট বুকে হাত দিয়ে বলো তো, কেউ পড়ছো? পড়ো নাই। সো আমি একটা কথাই বলবো, তুমি আজকে থেকে বাংলাদেশের ইতিহাস প্রতিদিন, যারা স্বপ্ন দেখো
টিচার কবে পড়াবে এই অপেক্ষায় না থেকে তুমি তোমার মতো করে পড়তে পারো। এবং ভোকাবুলারিও যে বই, আমি এটা দেখাচ্ছি আমার মতো করে, তোমার বাসাতে একটা আছে, তুমি তো আর সবসময় বাইরে বাইরে ঘুরো না, তোমার পকেটে রাখতেই হবে বা এটা কিনতেই হবে। তোমার বাসার যে বই তুমি নিয়াত করো, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ো, অন্তত প্রতি ওয়াক্ত নামাজের পর দোয়া করার পর এসে 2টা হলো 3টা হলো দেখবা, দেখো 2টা প্রতি নামাজের পর 2টা করে দেখলো তোমার 10টা দিনে হচ্ছে। আজকে থেকে 6 মাস পর দেখো তোমার কত পড়া হচ্ছে। আজকে থেকে যদি তুমি 6 মাস পড়ো, 6 মাসে কত দিন? 180 গুণন 10, 1800 ভোকাবুলারি তোমার হবে। তুমি এই 1800 আগায় থাকলা, তুমি যদি ইন্টারের পর শুরু করো এই 1800 এই টাইম কি আর ফিরে পাবা? খুব সহজ হিসাব। ভোকাবুলারি ইংলিশের ম্যাক্সিমাম টিচার তোমাকে পড়াবে না, তারপরে এই প্রথম এসিএস এর ইতিহাসে আমরা সেটাও মুখস্থ করার ট্রিক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটার দায়িত্ব আমার উপর রয়েছে। তো আমরা চলে যাব আজকে লঞ্চিং লাইভ। তোমরা দোয়া করো যাতে আমাদের লাইভ থেকে প্রচুর এনরোল হয় এবং আমরা একটা ফু মেরে দেই, তোমরাও যাতে আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, উপরে আল্লাহ। আমরা খুব বড় একটা দায়িত্ব নিয়েছি, আমি কখনোই ভাবি না যে আমি অনলাইনে আসবো, অনেকবার না করছি, বাট এবার একটা জেদ কাজ আছে এবং নিজেও আসি। বড় ভাইকে আমি জানি যে উনি কেমিস্ট্রি পড়ালে পোলাপান যদি একবার ক্লাস করে ওখানে মুখস্থ হবে। এক ভাই বলছিল না পড়ি ভুলে যাই, তো আমার কথা হচ্ছে পড়ার টেকনিক জানতে হবে। হ্যাঁ ভুলবো, টেকনিক জানলেও ভুলবো, সেটার জন্য বারবার চর্চা করতে হবে, কিন্তু একটু তো ইজি ওয়ে দিতে হবে। তো ঠিক আছে, আজকে আমরা চলে যাই। দোয়া রইল সবার জন্য, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।